বেসিক্যালি একটা হার্ডওয়্যার ল্যাব। এটা নর্মালি যখন ক্লাস ওপেন ছিল, ফিজিক্যালি ছিল, তখন এটা হচ্ছে হার্ডওয়্যারে আমরা বিভিন্ন চিপস দিয়ে, আইসি দিয়ে, তার দিয়ে, এগুলা দিয়ে হচ্ছে হার্ডওয়্যারই জিনিসটা ইমপ্লিমেন্ট করতাম বা স্টুডেন্টদেরকে করতে বলা হতো। এখন হচ্ছে আমরা আপাতত সফটওয়্যারের মাধ্যমে এই সেম জিনিসগুলোই করার ট্রাই করব, পরবর্তীতে খুললে হয়তো হার্ডওয়্যার সেটা দেখানো হবে। তো এই ল্যাবটায় আমি আজকে শুরু করে দিব একটু পরই। আমাকে একটা মিনিট একটু দাও, তারপর আমি ক্লাসটা শুরু করছি, ঠিক আছে? আর তোমাদের সিআর কে, তোমরা কোন সেকশন? তোমরা বি2 তাই না? আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সাইমা। আচ্ছা, তোমার সাথে তো আমার গতকাল কথা হয়েছে, তুমি তো লিস্টটা পাঠিয়ে দিছো না, স্টুডেন্ট হ্যাঁ লিস্ট? ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু দাও। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। Recording in progress. আমরা ক্লাসটা শুরু করি। আজকে বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি ক্লাস, সো কিছু বেসিক জিনিসপত্র আজকে দেখানো হবে। এর মধ্যে অনেকটুকু লজিকের সাথে তোমরা আসলে পরিচিত, সো হোপফুলি কারো বুঝতে সমস্যা হবে না আমি বুঝানোর মধ্যে। তারপরও যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোয়েশ্চেন থাকে, তৎক্ষণিক আমাকে আস্ক করে ক্লিয়ার করে নিও, ঠিক আছে? সো আজকের ক্লাসটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন টু বেসিক গেটস। বেসিক গেটস বলতে আমরা তিন ধরনের গেট বুঝি, যেটা হচ্ছে গিয়ে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ঠিক আছে? এই তিনটা অপারেশনের সাথে তোমরা অনেকটুকুই পরিচিত দুইটা কোর্সের মাধ্যমে। একটা হচ্ছে তোমরা ডিসক্রিট ম্যাথে কিছুটা করে আসছো, যে এন্ড অর নট অপারেশনের কাজগুলা, আর হচ্ছে প্লাস অ্যালজেব্রাইক এক্সপ্রেশন দিয়ে কিভাবে এন্ড অর নট এগুলা পারফর্ম করা হয় সেটার কিছু আইডিয়া পাইছো। প্লাস সি প্রোগ্রামিং এও তোমরা হচ্ছে এন্ড অপারেশনের লজিক কিভাবে কাজ করে, অর নটের লজিকটা কিভাবে কাজ করে সেটার কিছুটা আইডিয়া ছিল। যদি একটু রিক্যাপ করাই তাহলে হচ্ছে এরকম ছিল যে এন্ড অপারেশন সি প্রোগ্রামিং এ আমরা কিভাবে কখন ইমপ্লিমেন্ট করতাম, যে সে আমার কাছে দুইটা কন্ডিশন আছে, আমি যদি চাই দুইটা কন্ডিশনই যখন সত্যি হবে তখন আমি কোনো একটা কাজ বা কোনো একটা অপারেশন পারফর্ম করব, তখন আমরা এন্ড লজিকটা ইউজ করতাম। যদি তোমাদের খেয়াল থাকে, সি প্রোগ্রামে আমরা এন্ড লজিকের জন্য এরকম একটা অপারেটর ইউজ করছি, মনে আছে? এখানে একটা কন্ডিশন দিতাম, এখানে একটা কন্ডিশন দিতাম, খেয়াল আছে? জি ম্যাম। আচ্ছা, সো এই এন্ড এর অপারেশনটা কখন ট্রু হইতো? যখন এটার এ পাশের কন্ডিশন এবং তার অন্য পাশের কন্ডিশন দুটোই যখন ট্রু হয়, তাই না? যদি দুটোর বেশি কন্ডিশন থাকে, তিনটা চারটাও থাকে, তখন সবগুলাই যখন সত্যি হয় তখনই এন্ড অপারেশনের লজিকটা ট্রু হয়, তাই না? এটাই তো। আচ্ছা, এটা এই লজিকটাই এতদিন আমরা সফটওয়্যারে দেখে আসছি, যে সি প্রোগ্রামিং এর আসলে সফটওয়্যারের মাধ্যমে অপারেশনটা করতাম। এখন এটাকে আমরা এন্ড গেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। মানে এই ল্যাবটা অনেকটুকুই দেখবা আগের সাথে মিল আছে, বেসিক্যালি লজিক্যাল অপারেশন নিয়ে পারফর্ম করে, কিন্তু সেটা সফটওয়্যারে না হয়ে মোর হার্ডওয়্যারে ইমপ্লিমেন্টেশন হবে এটা, ঠিক আছে? সো এই লজিকটা এই হার্ডওয়্যারে যে জিনিস, যে ডিভাইসটা পারফর্ম করে সেটাকে আমরা বলি হচ্ছে এন্ড গেট। আমার এন্ড গেটটা যদি আমরা বুঝে থাকি, আমাকে একটু কেউ অর গেটের কাজটা বলবা, অর গেট তাহলে কি করবে বা অর অপারেশনটা কি করে? ম্যাম যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে ওটা ট্রু হয়ে যায়। রাইট, সো অনেকগুলার লজিকের মধ্যে, অনেকগুলো কন্ডিশনের মধ্যে যদি কোনো একটা সত্যি হয়ে থাকে তখনই হচ্ছে ওভারঅল রেজাল্টটা ট্রু হয়ে যায়, এটাই আমরা জেনে আসছি অর এর। সো অর গেটটাও এরকম, যে গেটের মধ্যে কিছু ইনপুট যায়, ইনপুটের মধ্যে যদি একটাও লজিক হাই থাকে, লজিক হাই বলতে একটু পরে দেখবা আমরা আসলে লজিক বুঝাই হচ্ছে 0 আর 1 দিয়ে, মানে বিট দিয়ে। যদি লজিক হাই থাকে যে কোনো একটা, মনে করো দুইটা ইনপুট দিচ্ছি, দুইটা ইনপুটের মধ্যে যে কোনো একটাও যদি হাই লজিকে থাকে তখন আউটপুট রেজাল্টটাও হাই হয়ে যায়। যদি দুটোই শূন্য বা লো লজিক থাকে তখন আউটপুট রেজাল্টটা 0 থাকে। এটা হচ্ছে অর গেটের কাজ। অর গেট আসলে কি ইমপ্লিমেন্ট করে? অথবা কে ইমপ্লিমেন্ট করে, মানে যে কোনো সবগুলোর মধ্যে যে কোনো একটাও যদি হাই লজিক বা ট্রু হয়ে থাকে তাহলে আমার আউটপুট রেজাল্টটা অবশ্যই ট্রু হবে। আর সবগুলো যদি 1 থাকে ডেফিনেটলি তখন আউটপুট রেজাল্টটা ট্রু হবে। মানে অ্যাটলিস্ট যে কোনো একটা ট্রু হতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 1 ট্রু হতে হবে। আর নট গেট কি করে? নট এর অপারেশনের কাজ কি বলে ফেলো। ম্যাম কমপ্লিমেন্টটা বের করে। কমপ্লিমেন্ট বা ইনভার্ট করে দেয়। হ্যাঁ, বেসিক্যালি তুমি যদি এটার ইনপুটে 0 দাও সেটা 1 হয়ে যাবে,
যদি ইনপুটে 1 দাও সেটা 0 হয়ে যাবে। বেসিক্যালি তোমার ইনপুটটাকে ইনভার্ট করে দিবে বা কমপ্লিমেন্ট করে দিবে, ঠিক আছে? সো এই তিনটা গেটের সবাই বুঝতে পারছি বা কারো কোনো সমস্যা আছে? ইজি জিনিস একদম, তোমরা অলরেডি এটা জেনে আসছো। ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা প্রসিড করি। আচ্ছা, এই তিনটা হচ্ছে বেসিক অপারেশন রিক্যাপ করলাম। এখন আমরা ল্যাবে নরমালি এই গেট গুলা ইউজ করে বিভিন্ন ফাংশন ইমপ্লিমেন্ট করব। সামনে আগালি দেখতে পারবা বিভিন্ন ফাংশন ইমপ্লিমেন্ট করা হয়। সো এটা যে নরমালি হার্ডওয়্যারে যে জিনিসটা ইউজ করে করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে আইসি। আইসির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। হ্যাঁ, ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে বেসিক্যালি কম্বিনেশন অফ মেনি স্মল সার্কিটস। মানে এই বাম পাশের যে ছবিটা, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট। এটার ভিতরে অলরেডি ডিজাইন করা কিছু অপারেশন করা আছে। আমরা সিম্পলি যেটা করব, এটার পিন গুলা ডান দিকে দেখো, এই যে শার্প এজ গুলা, এগুলা হচ্ছে এক একটা পিন। এই পাশে 7টা পিন আছে, ওই পাশে 7টা পিন আছে। এই পিন গুলার মধ্যে আমরা জাস্ট ইনপুট দিব এবং কিছু করেসপন্ডিং অন্য কিছু ডেডিকেটেড পিন আছে, সেখান থেকে আউটপুট গুলা নিয়ে নিব। কিছু ইনপুট পিন আছে, কিছু আউটপুট পিন আছে, কিছু পাওয়ার পিন আছে, গ্রাউন্ডের পিন আছে। এটাকে একটা আইসি বলা হয়। এই আইসিটা অ্যাকচুয়ালি একটা অর আইসি, মানে অথবা যে লজিকটা সেটা পারফর্ম করে, অর অপারেশন পারফর্ম করে, ঠিক আছে? আইসিটা কেন অর পারফর্ম করে একটু পরেই দেখায় দিব, বাট মনে করো এটা একটা অর আইসি। সো অর আইসির স্কিম্যাটিক ডায়াগ্রামটা ডান পাশে দেওয়া আছে। খেয়াল করো যেটা বললাম যে বাম দিকে 7টা পিন আর ডান দিকে 7টা পিন। এই পিনের মধ্যে কিছু পিন দেখো লেবেল করা আছে যে ইনপুট গেট হিসেবে, আবার কিছু পিন লেবেল করা হচ্ছে, একটা মিনিট, আমাকে একটা মিনিট একটু দাও, একটু পজ করো। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। যেখানে ছিলাম, যে আমার এই যে আইসিটা আছে, এটা দুই পাশে হচ্ছে গিয়ে 7টা করে টোটাল 14টা পিন আছে। প্রতিটা পিনের লেভেলে দেখতে পাচ্ছ যে কিছু ইনপুট গেট আছে আর কিছু আউটপুট পিন আছে। হ্যাঁ, সো একদম ফার্স্ট সেট অফ ইনপুট আউটপুটটা যদি দেখি, দেখো 1, 2 আর 3 পিনটা একটু খেয়াল করো। এটার 1 পিনে যদি আমি একটা ইনপুট দেই, সে একটা বিট ইনপুট দিলাম, সে আমি এখানে 1 ইনপুট দিলাম, বিট মানে তো 0 আর 1ই হবে। আরেকটা ইনপুট গেটে মনে করো হচ্ছে গিয়ে গেল 0, ঠিক আছে? তাহলে যেটা হবে, এই যে আউটপুট গেট 1, এই আউটপুট গেটে 1 এ হচ্ছে 1 আর 2 তে আমি যে বিট দুইটা ইনপুট দিচ্ছি, সেই দুইটার অর অপারেশন পারফর্ম করে এটার আউটপুটটা এখানে চলে আসবে 3 নাম্বার পিনে। তা আমাকে কেউ একটু বলবা 3 নাম্বার পিনে আউটপুট বিটটা তাহলে কি হবে? 1 হবে। কেন? কারণ এটা একটা অর গেট বলতেছি, একটা পিনে আমি 1 ইনপুট দিচ্ছি আর একটা পিনে 0 ইনপুট দিচ্ছি, একটা লজিক হাই আর একটা লজিক লো। যেহেতু একটা লজিক হাই আছে, এটার আউটপুট গেটে একটা 1 আউটপুট চলে আসবে, ঠিক আছে? এরকম আরো কয়েকটা সেট আছে। একটা আইসিতে কিন্তু একটা মাত্রই গেট থাকে না, দেখো অনেকগুলো ইনপুট আউটপুট গেট আছে। এটা দিয়ে আমি একটা সেট পাচ্ছি ইনপুট আউটপুটের, এটা আরেকটা সেট। অর্থাৎ আমি যদি ইনপুট গেট 2 তে আরো একটা বিট ইনপুট দেই, তারপরে 5 নাম্বার পিনে সেকেন্ড ইনপুটটা দেই, তাহলে 6 নাম্বার পিনে আউটপুট আসবে হচ্ছে 4 নাম্বার আর 5 নাম্বার পিনের বিট, যে বিট দিলাম সেগুলোর অর অপারেশনের আউটপুটটা, ঠিক আছে? এরকম সিমিলারলি এই পাশে আরেক সেট আছে, এই পাশে আরেকটা সেট আছে, টোটাল 4 সেট আছে, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে ইনপুট, কিভাবে পিনের মধ্যে ইনপুট দিব আর আউটপুট কিভাবে নিব। নরমালি যখন আমরা ল্যাবে করি তখন হচ্ছে একটা ব্রেডবোর্ড থাকে, সেই ব্রেডবোর্ডের ভিতরে আমরা এই আইসিটাকে হচ্ছে ভিতরে এমবেড করে দিই। এটার ভিতরে ব্রেডবোর্ড তো তোমরা সবাই দেখছো, তাই না? আশা করি ব্রেডবোর্ড তো চিনি। ওকে, সো ওটার মধ্যে আইসিটাকে বসায় দিলে এই যে এই করেসপন্ডিং 7টা পিন, এখান থেকে তার নিয়ে আমরা ইনপুট দিতে পারি তারের সাহায্যে, আবার আউটপুট পিন থেকে হচ্ছে গিয়ে আউটপুট দিতে পারি, ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে যদি খেয়াল করো ডান দিকের ডায়াগ্রামে তো পিনগুলা মার্ক করা, লেবেল করা আছে, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম মার্কিং করা আছে, নিউমেরিক্যাল মার্কিং, প্লাস সেটা লেবেলিংও দেওয়া আছে। বাম দিকে যে চিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে চিপ নিয়ে হার্ডওয়্যার ল্যাবে কাজ করি। এখানে কি কোনো ধরনের লেবেলিং বা নাম্বার দেখতে পাচ্ছ? কোনটা 1 নাম্বার পিন বা 2 নাম্বার পিন? দেখো তো।
এখানে কিন্তু কোনো নাম্বার নাই। সো যে সমস্যাটা হয়, এই চিপটা ধরে আমি কোন পাশটাকে 1 ধরবো, মানে চিপটা এই সাইডে ধরলে এই পিনটা 1 হওয়া উচিত, আবার এদিক করে ধরলে এই পিনটা 1 নাম্বার পিন হওয়া উচিত, তাই না? মানে কনভেনশনটা কি, আমি কোন দিক করে পিনটাকে ধরলে তাহলে বাম দিকে টপমোস্ট কর্নারটা 1 হবে, এটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট। খেয়াল করো, যে কোনো চিপের নাম্বারিং কনভেনশন আসলে একটা সিস্টেমে খুব ইজিলি বোঝা সম্ভব। সেটা হচ্ছে এই উপরের অংশটা দেখে খেয়াল করো, চিপের উপরে একটা খাঁজ কাটা একটা হাফ সার্কেল টাইপ একটা গর্ত টাইপ করা আছে, সেটা তুমি এখানেও দেখতে পাচ্ছ না? এই জিনিসটা দেখে খেয়াল করছো? জি ম্যাম। এই গর্তটাকে উপরের দিকে রাখবা সব সময়, অর্থাৎ এই যে ডায়াগ্রামটা যেরকম সেভাবে রাখবা। চিপটাকে এমন ভাবে ধরবা যাতে এই হাফ সার্কেলটা উপরের দিকে থাকে। এই হাফ সার্কেলটা যদি উপরের দিকে থাকে, তাহলে চিপটা যেভাবে আছে, এটার এই পাশে 7টা পিন আছে, এই পাশে 7টা পিন আছে, তখন নাম্বারিংটা শুরু হবে তোমার বাম পাশে উপরের এখান থেকে 1টা শুরু হবে। বুঝতে পারছি? চিপটাকে হাফ সার্কেলটা যদি উপরের দিকে ধরি, তাহলে বাম দিকে টপমোস্ট যে পিনটা সেটা হবে আমার 1 নাম্বার পিন, তার নিচের পিনটা হবে 2 নাম্বার পিন, তারপরটা 3 নাম্বার, এরকম করে এক পাশে 7 পর্যন্ত যাবে। আমি কিন্তু এই হাফ সার্কেল উপরেই ধরে আছি। তারপরে 7 এর পরে আবার ঠিক তার নিচের থেকে ডান দিকে 8 শুরু হবে, তারপর উপরের দিকে উঠতে থাকলে 9, 10, 11 এরকম করে করে 14। অর্থাৎ এই পিনটার দিকে যদি তাকাই, এটার এই পিনটা আসলে হচ্ছে 1 নাম্বার পিন আমার, কারণ এটাকে যদি তুমি হাফ সার্কেলটাকে উপরে ধরো, এটাই হচ্ছে লেফট মোস্ট টপ মোস্ট পিন, লেফট টপ মোস্ট পিন। এটা কি সবার ক্লিয়ার হয়েছে নাম্বারিং সিস্টেমটা? ইয়েস ম্যাম। এটা বুঝাটা খুবই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন থাকলে আমাকে করো, ঠিক আছে? কিভাবে বুঝবো হার্ডওয়্যারে যে নাম্বারিংটা কোন দিক থেকে শুরু হবে? একদম টপ লেফট মোস্ট থেকে নিবা, তারপর হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যাবা, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে নাম্বারিংটা হবে। আর কোনটা ইনপুট কোনটা আউটপুট, এটা তুমি এই যে আইসি ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছ, এখানে চিপ ডায়াগ্রামের মধ্যেই লেভেল করা আছে। ম্যাম এখানে পুরো সার্কিটটাকে ওর গেটে মানে ডিজাইন করা। হ্যাঁ, এটা একটু পরে আরো ক্লিয়ার হবে। এটা অ্যাকচুয়ালি একটা অর আইসি। হ্যাঁ, এখানে 4টা অর গেট ইমপ্লিমেন্ট করা আছে ভিতরে, একটু পরেই দেখতে পারবা। এই যে 4টা সেট দেখালাম না, এটাও একটা অর অপারেশন করবে, এটাও একটা অর অপারেশন করবে, এই পাশে আরেকটা অর অপারেশন করা পসিবল, এই পাশে আরেকটা অর অপারেশন করা পসিবল। ইন্টিগ্রেটেড সার্কিটের কাজটা এটাই, মানে একটা গেট না হয়ে সে 4টা অর অপারেশনের সুবিধা তোমাকে দিচ্ছে। এই অর গেট গুলা ভিতরে ইমপ্লিমেন্ট করা। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপরে আমরা একটু সামনে আগাই। নেমিং কনভেনশনটা যদি বুঝা থাকে, একটা ছোট জিনিস এখানে বলে ফেলি, সেটা হচ্ছে 14 নাম্বার পিন আর 7 নাম্বার পিনটা একটু খেয়াল করো। 14 নাম্বার পিনে হচ্ছে আমাকে একটা ভোল্টেজ দেওয়া লাগবে, মানে আইসিটা রান করার জন্য তার তো একটা পাওয়ারের দরকার আছে। সেই পাওয়ারটা দিব হচ্ছে আমি এই 14 নাম্বার আর 7 নাম্বার পিনের থ্রুতে। 7 নাম্বার পিনটায় হচ্ছে গিয়ে গ্রাউন্ড করা লাগবে বা 0 ভোল্ট দেওয়া লাগবে, আর 14 নাম্বার পিনে আমার একটা সার্টেন ভোল্টেজ দেওয়া লাগবে, যেটা হচ্ছে ইউজুয়ালি এরকম হয়, 5 ভোল্টের একটা ভোল্টেজ হয়, ঠিক আছে? তো এটা দিলে তারপরেই আইসিটা পাওয়ার অফ হবে, না হলে আসলে অপারেশনটা কাজ করবে না। সো ল্যাবেও যখন আমরা আইসি নিয়ে কাজ করি, আমরা 7 পিনটাকে গ্রাউন্ডে দিয়ে দিই আর 14 পিনটাকে একটা ভোল্টেজ দিয়ে দিই। ক্লিয়ার? ওকে ম্যাম, হ্যাঁ বলো। এখানে একটা নাম্বার দেওয়া আছে 7432, এটা কি হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ, এটার অবশ্যই একটা মিনিং আছে, এটা একটু পরেই আসতেছি, এই পরের স্লাইডটাতেই আসবে। এই 7432টাই হচ্ছে ডেডিকেটেড টু অর আইসি, বুঝতে পারছো? প্রতিটা আইসিরই একটা ডেডিকেটেড আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। এই 7432 হচ্ছে অর আইসি বুঝায়। একটু পরে এই যে পরের স্লাইডটাতে, এই যে দেখো তোমার কোয়েশ্চেনটা এখানেই আছে, যে প্রতিটা নর্মাল আইসি কে তো আমরা গেট গুলোকে তো আমরা চিনি অ্যান্ড অর নট হিসাবে, বাট প্রতিটা আইসিতে আসলে বেশ কয়েকটা গেটই ইমপ্লিমেন্ট করা থাকে, বুঝতেই পারতেছো? যেমন ওইটা অর আইসি, সব টোটাল 4টা অর গেট আছে বললাম। ম্যাম এই সো হ্যাঁ, ভোল্টেজের যে মানে 14 নাম্বার ওইটা একটু রিপিট করুন। আচ্ছা, ভোল্টেজটা কিছুই না, ভোল্টেজটা আপাতত তোমাদের সফটওয়্যারের কেসে লাগতেছে না, বাট ল্যাবে যখন আমরা ইমপ্লিমেন্ট করি, ব্রেডবোর্ডে যখন বসাই, তখন আমরা তার নিয়ে তো কাজ করি, তার দিয়ে ইনপুট দিব, তার থেকে আউটপুট দিব। তো আইসিটাকে রান করানোর জন্য ওখানে হচ্ছে ভোল্টেজ দেওয়া যায়, কিট আছে একটা, কিটের মধ্যে ভোল্টেজ দেওয়া যায়। 5 ভোল্টের একটা সুইচ তোমাকে দেয়াই আছে, ওখান থেকে তার নিয়ে এসে এই 14 নাম্বার পিনের মধ্যে বসাইতে হয়, তাহলে হচ্ছে এটা ভোল্টেজ পায় আর কি এই আইসিটা। আর গ্রাউন্ড থেকে নিয়ে এসে 0 ভোল্টের মধ্যে একটা তার বসাই দিতে হতো তোমাকে। এটা ল্যাবে করলে আরেকটু ক্লিয়ার হবে। মোট কথা, তোমার একটা গ্রাউন্ড আছে, একটা ভোল্টেজ আছে, সেখান থেকে তার নিয়ে তোমার পিনের মধ্যে এখানে বসাতে হবে, যাতে এই আইসিটা ভোল্টেজটা পেতে পারে ওই সোর্স থেকে। একটা সোর্স দেয়া আছে কিটের মধ্যে, হার্ডওয়্যারে একটা কিট টাইপের আছে, যেটার ভিতরে আমরা এগুলো আসলে ইমপ্লিমেন্ট করি ব্রেডবোর্ড দিয়ে। সো ওটা থেকে ভোল্টেজ আনা সম্ভব। এবার কি ক্লিয়ার? জি ম্যাম। জাস্ট তার দিয়ে বসাই দিতে হয়, আর কিছু না। তো এই পিনটা সফটওয়্যারের কেসে আমাদের খুব একটা লাগবে না হয়তো, বাট হার্ডওয়্যারের কেসে এই পিন দুইটা আইসি অপারেট করার জন্য ভোল্টেজ দিতে হয় আর গ্রাউন্ড দিতে হয়, এই দুটা পিনে। ঠিক আছে? আচ্ছা, সো যেটাতে ছিলাম, যে প্রতিটা
আইসির একটা পার্টিকুলার আইডেন্টিফিকেশন নাম্বার আছে, সেই নাম্বারটা হচ্ছে ইউনিভার্সাল। ইউনিভার্সাল বলতে বুঝাচ্ছি যে তুমি যদি গুগলে সার্চ করো 7408 আইসি, তাহলে দেখবা সেটা দেখাবে যে একটা 2 ইনপুট অ্যান্ড গেট, এটা মানে এটা হচ্ছে 2 ইনপুট অ্যান্ড এর কাজ করে। তারপর তুমি 7432 দিয়ে যদি সার্চ করো গুগলে, এই আইসিটা ইউনিভার্সাল, এটা হচ্ছে অর গেটের কাজ করে, অর আইসি। তারপর 7404 যেটা, এটা হচ্ছে নট আইসি, অর্থাৎ এইখানের যে ভিতরে ইমপ্লিমেন্টেশনটা এগুলো নট অপারেশন পারফর্ম করে। ঠিক আছে, অবশ্যই একটার ভিতরে অনেকগুলো নট অপারেশন হবে, এটা একটু আগে দেখছো যে অর গেটটা যে আমরা দেখলাম 7432, ওখানে টোটাল 4টা অর অপারেশন করা যাবে একসাথে, 4টা অর ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে, বাট পুরোটাই একটা অর আইসি। সো কেমনে আমি বুঝলাম একটু আগে যে এই আইসিটা অর আইসি, কেউ কি এখন একটু বলতে পারবা? এখানে কি কোথাও দেখতেছো অর এর নাম্বারটা দেখা যাচ্ছে? এই আইসিটার মধ্যে কি কোথাও লেখা আছে? এক্স্যাক্টলি। আমরা হার্ডওয়্যারে অনেকগুলো চিপ নিয়ে যখন চিপ সিলেক্ট করবা, কোনটা অর কোনটা এন্ড, এটা কিভাবে বুঝবা? চিপের উপরে দেখবা ছোট্ট করে এরকম নাম্বারটা দেয়া থাকে, মাঝে এলএস লেখা, যদিও 7432টা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এরকম 7404 যদি হইতো তাহলে বুঝতা ওটা হচ্ছে এন্ড আইসি, ওটা নট আইসি। আর 7408 হইলে সেটা হচ্ছে গিয়ে এন্ড আইসি। এই নাম্বারিংটা দেখে চিপের উপরে লেখাই থাকে, সেটা ইউজ করে আমরা হচ্ছে চিপ সিলেক্ট করি, কারণ এই চিপে কিন্তু কোথাও লেখা নাই যে এটা এন্ড অর বা নট, এটা কিন্তু লেখা নাই, নাম্বারটা দিয়ে দেওয়া। এই নেমিং কনভেনশন আর নাম্বারের ম্যাপিংটা ইউজ করে আমরা চিপ সিলেক্ট করতে পারি যে কোন আইসিটা আমি এখন আসলে ইউজ করব। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ঠিক আছে। সো এই নাম্বারগুলো একটু খেয়াল রাখলেই হবে। 3টা বেসিক গেট আছে, এন্ড অর নটই হচ্ছে আমাদের বেসিক গেট। আরো গেট আছে, আরো গেট যে নাই তা না, তবে বেসিক গেট এই 3টাই, অন্য সকল গেট এই 3টা বেসিক গেটের মাধ্যমে বানানো সম্ভব। সো বেসিক গেট বলতে আমরা এন্ড অর নটই বুঝি। এই 3টার নাম্বারটা মনে রাখলেই ইজি হয়ে যাবে আর কি ল্যাবে কাজ করাটা। ওকে, তারপর আমরা একটু সামনে প্রসিড করি। এখন একটু অপারেশনের ডিটেলস গুলো একটু দেখি। যদিও আমরা মোটামুটি সবাই জানি এখানে কিছু সিম্বল আর কিছু টেবিল আছে যেটা একটু আমাদের বোঝা লাগবে। প্রথম রোটাতে দেখো, ফার্স্টে আমরা এন্ড অপারেশনের একটু ডিটেলস দেখি, ঠিক আছে? এন্ড অপারেশন এতদিন তোমরা যেটা করে আসছো সি প্রোগ্রামিং এ, এন্ড অপারেটর বলতে আমরা জানতাম এই এন্ড এন্ড, ঠিক আছে? গ্রাফিক্যালি বা হার্ডওয়্যার ল্যাবে, হার্ডওয়্যারে আমরা যে এখানে যে ডিজাইন গুলা করবো, সেখানে এন্ড অপারেশনের সিম্বলটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? একটা আছে হচ্ছে সার্কিট সিম্বল, একটা আছে হচ্ছে অ্যালজেব্রাইক সিম্বল, আর একটা আছে ট্রুথ টেবিল, ঠিক আছে? সো এন্ড অপারেশন সার্কিটে যদি আমরা আঁকতে চাই, তাহলে আসলে আমরা এই যে এই সিম্বলটা ইউজ করি, এরকম একটা সিম্বল, একটা ডি এর মতো, ঠিক আছে? এখানে দেখো যে দুটো তার দিয়ে দুটো ইনপুট যাচ্ছে, একটা তার দিয়ে একটা আউটপুট আসতেছে। সো বেসিক্যালি এই সিম্বলটা দেখে আমরা কি বুঝবো? এক্স আর ওয়াই নামে দুটো ইনপুট আছে, এখানে দুটো বিট ইনপুট যাবে, এই দুইটা বিটের এন্ড অপারেশন পারফর্ম করে এই এফ এর মধ্যে আউটপুট হবে। আমি যদি এখানে 0 দেই আর এখানে 1 দেই, এই দুটা এই সিম্বলটা দেখে বুঝতেছি এটা এন্ড হবে, 0 আর 1 এন্ড করলে আউটপুটে 0 আসা উচিত। এটা হচ্ছে আমার সার্কিট সিম্বল বা গ্রাফিক সিম্বল বলি। এই পর্যন্ত কি ক্লিয়ার? সিম্বলটা বুঝা গেছে? আমাদের সামনে সার্কিট আঁকতে হবে, তখন আর কি আমরা এন্ড বুঝাতে হলে এই সিম্বলটা ইউজ করব। ওকে, তারপরে আসা হচ্ছে অ্যালজেব্রাইক ফাংশন। অ্যালজেব্রাইক ফাংশন, এই যে সার্কিট সিম্বলটা আঁকলা, এটা রিপ্রেজেন্টেশনটাই যদি আমি অ্যালজেব্রাইক ফর্মে লিখতে চাই, তখন হচ্ছে আমরা এইভাবে লিখবো এক্স ওয়াই। এই এক্স ওয়াই একত্রে লেখা মানে এটা ইনহেরেন্টলি বোঝা যায় যে এক্স এর সাথে ওয়াই কে এন্ড করা হচ্ছে। পাশাপাশি যখন এটা লিখি, এটা আসলে এন্ড কেই রিপ্রেজেন্ট করে, এক্স এর সাথে এন্ড কে, এক্স এর সাথে ওয়াই কে এন্ড করা হচ্ছে, ঠিক আছে? সো এই ফাংশনটা থেকে আমরা আরো একটা জিনিস বের করব, সেটা হচ্ছে যেটাকে বলে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল কি? ট্রুথ টেবিল হচ্ছে বেসিক্যালি তোমার একটা ফাংশনের যতগুলা ইনপুট আছে, সেই ইনপুটে যত ধরনের কম্বিনেশন পসিবল, প্রতিটা কম্বিনেশনের ইনপুট এবং সেটার করেসপন্ডিং আউটপুটটা একটা টেবিল আকারে রিপ্রেজেন্ট করে। যেমন দেখো, এই ফাংশনটারই ট্রুথ টেবিল যদি আমি আঁকতে চাই, আমার এই ফাংশনে ইনপুট কয়টা? দুইটা। কি কি? এক্স আর ওয়াই। আউটপুট কয়টা? একটা। সো এই যে ইনপুট দুইটা আর আউটপুট একটা, ট্রুথ টেবিল এটাকেই রিপ্রেজেন্ট করতেছে। খেয়াল করো, একটা ভার্টিক্যাল লাইন আছে এখানে, এই ভার্টিক্যাল লাইনে বাম পাশে আমরা ইনপুট দুইটাকে লিখি আর ডান পাশে লিখি হচ্ছে আউটপুটটাকে। ইনপুট আমার এক্স আর ওয়াই 2 বিট, আর আউটপুট আমার একটা বিট ইজ এফ, ঠিক আছে? এখন হচ্ছে এই ফাংশনটা আমি জানি, এই ফাংশনটা দেখে আমি বুঝতেছি এটা হচ্ছে একটা এন্ড ফাংশন। সো আমি এই এন্ড ফাংশনটা থেকে একটা ট্রুথ টেবিল দাঁড় করায় ফেলতে পারবো এই ফাংশনটা থেকে। কিভাবে দাঁড় করাবো? 2 বিট যেহেতু ইনপুট, যেহেতু 2 বিট, 2 বিটে কতগুলা 1-0 কম্বিনেশন পসিবল? পড়ে আসছো না বাইনারি কম্বিনেশন কয়টা পসিবল 2 বিটে?
খেয়াল 2 to আছে the এটা power n। কিভাবে করে 2 টু দি পাওয়ার n। গুড, 2 টু দি পাওয়ার n টা পসিবল। আমার যদি 2 বিট হয় তাহলে টোটাল 2 টু দি পাওয়ার 2 চারটা নাম্বার পসিবল, চারটা ডিজিট আসবে ওখান থেকে। যদি 3 বিটের কোনো নাম্বার হয় তাহলে বাইনারি কয়টা পসিবল নাম্বার? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা কম্বিনেশন পসিবল, তাই না? কত থেকে কত পর্যন্ত হয়? ডেসিমালে 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত যায়, তাই না? এগুলো আমরা পড়ছি না, একটু রিক্যাপ করলাম। নাম্বারিং কম্বিনেশনটা শুরু হবে 0 থেকে আর লাস্ট ডিজিটটা হবে 2 টু দি পাওয়ার n-1। অর্থাৎ আমি যদি এখন 2 ডিজিটের জন্য চিন্তা করি, আমার শুরু হবে 0 থেকে আর লাস্ট ডিজিটটা কত হবে? 2 টু দি পাওয়ার 2-1, মানে কত? 0 থেকে 3 পর্যন্ত। এই যে 0, 1, 2, 3 এই তিনটার কম্বিনেশন, এইগুলো ডেসিমালে লিখলাম, এটা ডেসিমালে লিখলাম। এটার বাইনারি ভার্সনটাই হচ্ছে আমার এই চারটা কম্বিনেশন। সো 2 বিটে যতগুলো কম্বিনেশন পসিবল সেটাকে আমরা প্রথমে XY তে লিখে ফেলবো। যেমন দেখো প্রথম বিট দুটো হবে 0, তারপরে হবে 0, 1, তারপরে 1, 0, তারপরে 1, 1। তুমি যদি এটা ডেসিমালে কনভার্ট করো, এটা বেসিক্যালি ডেসিমাল 0 বুঝাচ্ছে, এটা ডেসিমাল 1 বুঝাচ্ছে, এটা ডেসিমাল 2 বুঝাচ্ছে, এটা ডেসিমাল 3 বুঝাচ্ছে। একটা 2 বিট দিয়ে এর চেয়ে বেশি নাম্বার স্টোর করা সম্ভব না, 3 এর উপরে আমরা যেতে পারবো না। এই পাশের কম্বিনেশন গুলো কেমনে আসতেছে এটা কি সবার ক্লিয়ার? অল কম্বিনেশনই এখানে আসবে, কোনোটা বাদ যাবে না। এটা কি সবার ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে। সো কম্বিনেশন গুলো শুরুতে যখন আমি লিখে ফেললাম, আমার কম্বিনেশন সব প্রথম কাজ হবে এটা, তোমার কয়টা ইনপুট আছে দেখে নিবা, তারপর কম্বিনেশন গুলো লিখে ফেলবা। যদি আমার 3টা ইনপুট থাকতেছে, যদি এরকম হইতো XYZ, তাহলে টোটাল এখানে কয়টা রো হইতো বলো তো? টেবিলে কয়টা রো আসতো? 8টা রো আসতো। 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 0, 0, 1, 1, 1, 0, 0, 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 1, টোটাল 8টা রো আসতো। ক্লিয়ার? সো ফার্স্টে ট্রুথ টেবিল করার সময় যতগুলো ইনপুট বিট আছে সেগুলোর কম্বিনেশন লিখে ফেলবো। এরপরে আমরা এই এফ কলামটাকে ভরাট করবো আস্তে আস্তে। এফ কলাম ভরাট করা খুবই সহজ। ফাংশনটা নিবা, ফাংশন দেখে দেখে যে ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে সেটা দেখো এক্স আর ওয়াই কে আমরা এন্ড করছি। আমি জানি যে প্রতিটা রো একটা একটা করে দেখবা, এক্স এ 0 আছে, ওয়াই ও 0 আছে, 0 আর 0 কে এন্ড করলে রেজাল্ট কত হয়? 0 হবে। 0 আর 1 কে এন্ড করলে রেজাল্ট কত হবে? 0ই হবে। 1 আর 0 কে এন্ড করলে রেজাল্ট 0ই হবে। দুটাই যদি ট্রু হয়, দুটাই হাই লজিক হলে 1 আর 1 কে এন্ড করলে আমার রেজাল্ট 1। এই পুরা প্রথম রো এন্ড এর যা কিছু বুঝালাম, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই। কোয়েশ্চেন থাকলে আমাকে ইন্টারাপ্ট করো। পরেরটায় চলে যাই, অরগেট। অরগেটটা খুবই সহজ। অরগেটটা একটা যদি বুঝে যাও, এটা বুঝাটাও খুবই সিম্পল, জাস্ট এন্ড এর মতোই, কিন্তু লজিকটা ডিফারেন্ট। এটার সিম্বলটাও একটু ডিফারেন্ট, যেহেতু ডিফারেন্ট একটা অপারেশন করতেছে। অরগেটটা নরমালি আমরা এভাবে আঁকি, একটু ব্যাকা করে এই এই সার্কেলটা হাফ সার্কেলের মতো ব্যাকা দেই, তারপর হচ্ছে এভাবে নিয়ে আসি। এটা হচ্ছে আমার অরগেট। সো অরগেটেও দুইটা ইনপুট থাকতেছে, একটা আউটপুট থাকছে। অরগেটের ফাংশনটা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি এই প্লাস সাইন দিয়ে। প্লাস সাইন যদি দেখো তাহলে বুঝবা যে এখানে দুই পাশে যে অপারেটর গুলো আছে এক্স আর ওয়াই, এই দুটাকে অর করা হচ্ছে। ঠিক আছে? তো এখন ট্রুথ টেবিল করা তো সহজ। ট্রুথ টেবিলে বললাম যে ভার্টিক্যাল সাইনের বাম দিকে থাকবে ইনপুট গুলা, ডান দিকে থাকবে হচ্ছে আউটপুটটা। আমার এখানে অ্যাজ ইউজুয়াল দুইটা ইনপুট আছে, সেই দুটো ইনপুটকে আমি লিখে সেগুলোর অল কম্বিনেশন নাম্বার গুলো আমি বসাই দিলাম। এরপরে আমি এফ কিভাবে ফিল আপ করবো? সিম্পলি দেখবো যে আমার ফাংশনটা কি অপারেশন করতেছে, ফাংশনটা অর অপারেশন করছে। আমি ট্রুথ টেবিলে জানি যে দুটো জিরোকে অর করলে 0ই হয়। একটা যদি যেকোনো একটা যদি 1 থাকে, অর করলে আউটপুটে 1 আসে। এখানে যেহেতু অ্যাটলিস্ট একটা 1 আছে, এটার আউটপুটেও 1 আসছে। এখানে যেহেতু দুটোই 1, যে অথবাটা সত্যি হয়ে গেছে, সো এখানে 1 আসছে। অর নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আমার একটা প্রশ্ন ছিল যে 1 থাকলে হায়ার লজিক না একটা টার্মের কথা ও বলছিল। আচ্ছা, লজিক হাই বলতেছি। লজিক হাই মানে 1 আর 0 আর কিছু তো না, আমরা তো বাইনারি বিট নিয়েই কাজ করব। বেসিক্যালি 1 আর 0, 1 কে ট্রু হিসাবে ধরতেছি, 0 কে ফলস হিসাবে ধরতেছি। এটাই আরেকভাবে আমি বলছিলাম লজিক হাই লজিক লো, আর কিছু না। একই, ট্রু ফলস, লজিক হাই লজিক লো, 1 0 এগুলো সবই একই জিনিস। ক্লিয়ার? জি ম্যাম। মানে বেসিক্যালি হাই লজিক বলে ওটাই আর কি ট্রু বুঝায় বা 1 বুঝায়। এটা এই জন্য লজিক বলে, অনেক সময় এইভাবে আমরা বলতে পারি আর কি। আর এটা হচ্ছে লো, লো লজিক মানে হচ্ছে 0 বুঝায়, এটাই। আর কোনো কোয়েশ্চেন কারো? আচ্ছা, তাহলে আমরা আগায় যাই। এন্ড দেখলাম, অর দেখলাম, এখন হচ্ছে নট দেখবো। ঠিক আছে? নটকে আমরা আরেকটা নাম বলি, ইনভার্টার বলতে পারি। আমাকে একটু বলো তো, নট অপারেশনে ইনপুট কয়টা হবে?
একটা হবে, হ্যাঁ। অর আর এন্ড এর কেসে ইনপুট দুটো ছিল গেট গুলাতে। এখন নট অপারেশন যেহেতু একটা বিট নিয়ে ওটাকে ইনভার্ট করে দেয় বা কমপ্লিমেন্ট করে দেয়, সেজন্য এটার ইনপুট কিন্তু একটাই। এটার সার্কিট সিম্বলটা হচ্ছে এই ধরনের একটা ট্রায়াঙ্গেল দিয়ে তার উপর একটা ছোট সার্কেল দিতে হয়। এটা হচ্ছে এই সার্কিট সিম্বল দেখলেই বুঝবা এখানে একটা নট অপারেশন হচ্ছে। এটার ইনপুটে যাচ্ছে দেখো একটা ভ্যারিয়েবল, একটা নাম দেওয়া হয়েছে এক্স, আর আউটপুটটাকে দেওয়া হয়েছে এফ। এটা যদি ইনপুট আর আউটপুট হয় তাহলে নট অপারেশনের ফাংশনটা হবে হচ্ছে বেসিক্যালি এরকম। এটাকে আমরা বলি হচ্ছে এফ ইকুয়ালস টু এক্স নট। উপরে যে অ্যাপোস্ট্রফির মতো দেখতেছো এটাকে এক্স নট বলা হয়, ঠিক আছে? এফ ইকুয়ালস টু এক্স নট, অর্থাৎ এক্স এ যাই ইনপুট যাবে সেটাকে নট করে তারপর এফ এর মধ্যে স্টোর হবে। এটা ট্রুথ টেবিলটার মধ্যে ডেফিনেটলি বললাম যে বাম দিকে থাকে যতগুলো ইনপুট ততগুলো ভ্যারিয়েবল থাকে, ডানে থাকে আউটপুট। এখানে ইনপুট কিন্তু মাত্র একটাই, এখানে কিন্তু ওয়াই বলে কিছু নাই। সো বাম দিকে দেখো শুধুমাত্র এক্সই আছে, এক বিটের ইনপুট আর কি। এক বিট যদি ইনপুট হয় 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, বেসিক্যালি দুইটা কম্বিনেশনই পসিবল, 0 হতে পারে 1 হতে পারে। এই দুটো কম্বিনেশন লিখে তারপর এফটাকে ফিল আপ করবো এই ফাংশনের সাহায্যে। ফাংশনটা যেহেতু এক্স নট দেখাচ্ছে তার মানে আমার যে বিট আছে সেটাকে সিম্পলি আমি ইনভার্ট করে দিলেই আমার ট্রুথ টেবিল কমপ্লিট হয়ে যাবে। 0 1 হয়ে গেল, 1 0 হয়ে গেল। তো এটা হচ্ছে আমার নটের ট্রুথ টেবিল, নট অপারেশনের ট্রুথ টেবিল। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? সহজ জিনিস, খালি সিম্বল গুলো একটু মনে রাখতে হবে। এই সার্কিট সিম্বল গুলো একটু মনে রাখবা, কারণ এই সার্কিট সিম্বল গুলো সামনে খুবই কাজে লাগবে। আমাদের সার্কিট রাখতে হবে, সিম্বল গুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এন্ড সার্কিট দেখতে কিরকম, অর কিরকম, আর তারপর নট কিরকম, আর ট্রুথ টেবিল গুলো কিভাবে ফর্ম করতেছি এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সবার কি ক্লিয়ার? আমাকে একটু রেসপন্ড করো, আমি কানেক্টেড কিনা বুঝতেছি না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা সামনে আগাই। আমরা বেসিক 3টা গেটের অপারেশন দেখে ফেললাম। এখন আমরা এখন যেটা যাব সেটা হচ্ছে আইসির ভিতরে অ্যাকচুয়ালি কিভাবে ইমপ্লিমেন্ট করা থাকে সেটাই। একটু আগে আমরা অরের আইসি দেখছিলাম, এটা হচ্ছে একটা এন্ড এর আইসি। একটু আগে তো জাস্ট পিনের ইনপুট আউটপুট লেভেলিং গুলা দেখছো, এখন যেটা হচ্ছে আইসির ভিতরটা দেখতে কিরকম বা ভিতরের সার্কিট্রিটা কিরকম সেটার একটা রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া। 7408 নাম্বারটা যদি তোমাদের খেয়াল থাকে এটা হচ্ছে এন্ড আইসি কে রিপ্রেজেন্ট করে। সো এন্ড আইসি ডায়াগ্রামটা যদি দেখো এখানেও এরকম ইনপুট আউটপুট গেট আছে। খেয়াল করো এখানে 1 এ বি দিয়ে যে পিনগুলা, এ বি হচ্ছে ইনপুট, সেটার আউটপুটটা হচ্ছে ওয়াই। তারপর দেখো 2A 2B, এই দুটো হচ্ছে 4 আর 5 পিনে ইনপুট, 2Y তে হচ্ছে ওই 4 আর 5 এর আউটপুটটা। তারপর উপরে খেয়াল করো 3A 3B, 9 আর 10 নাম্বার পিনে যে ইনপুটটা যাবে এটার আউটপুটটা কয় নাম্বার পিনে আসবে বলো তো? 9 আর 10 যে ইনপুটটা যাবে সেটার আউটপুটটা কত নাম্বার পিনে আসবে? ম্যাম 8 নাম্বার। 8 নাম্বার পিনে, এক্স্যাক্টলি। এই যে 3 দিয়ে হচ্ছে সেটটাকে বুঝায়, এ বি দিয়ে ইনপুট বুঝাচ্ছে, ওয়াই দিয়ে আউটপুট বুঝাচ্ছে। তারপর যদি আমি এই যে 13 আর 12 নাম্বার পিনে ইনপুট দেই সেটার আউটপুটটা কততে আসবে? 11 নাম্বার পিনে আসবে, ঠিক আছে? সো এই এই ইনপুট গুলা সার্কিটটা আমাকে রেডিমেড করেই দেওয়া আছে। আমি জানি এটা একটা এন্ড আইসি, সো আমি জাস্ট হচ্ছে বিট গুলা পিনের মধ্যে দিব আর আউটপুট থেকে হচ্ছে তার টেনে নিয়ে আউটপুটটা দেখবো যে অ্যাকচুয়ালি আমার লজিক 1 বা লজিক 0 আসতেছে কিনা, ঠিক আছে? কিন্তু একটাই কথা যে একটা সার্কিটের মধ্যে একটা মাত্র এন্ড অপারেশন হয় এটা সত্যি না। টোটাল একটা আইসির মধ্যে কয়টা এন্ড অপারেশন আমি করতে পারবো ম্যাক্সিমাম বলো তো? চারটা করতে পারবো। কেন চারটা? কারণ অলরেডি চারটা এখানে ইমপ্লিমেন্ট করে দেয়াই আছে। আমার 4 সেট ইনপুট আউটপুট আমার কাছে অফার করে দেয়া আছে, আমি 4টা অপারেশন অ্যাট ম্যাক্স করতে পারবো। অর্থাৎ একটা এন্ড আইসি দিয়ে আমি 4টা এন্ড অপারেশন করে ফেলতে পারবো। আমার যদি কোনো একটা ফাংশন দেয়া থাকে যেখানে আমার 4টা এন্ড অপারেশন করতে হবে, তাহলে আমার এন্ড আইসি কয়টা লাগবে বলো? আবার বলি, কোয়েশ্চেনটা শুনো। আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে যেখানে 4টা এন্ড অপারেশন করতে হবে, আমার আইসি কয়টা লাগবে? এন্ড এর আইসি ইন্টিগ্রেটেড সার্কিট কয়টা লাগবে? একটা লাগবে, কারণ একটা আইসির ভিতরে কিন্তু 4টা অপারেশনের সুবিধা আছে। এবার কি ক্লিয়ার? এটা বুঝো, আইসি কিন্তু এক জিনিস, এন্ড গেট আরেক জিনিস। একটা আইসির ভিতরে 4টা এন্ড গেট অলরেডি ফিক্স করে দেওয়া আছে, আমি জাস্ট ইনপুট দিব আর আউটপুট দিব, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন করি। মনে করো আমার একটা ফাংশন দেয়া আছে যেখানে আমার 6টা এন্ড অপারেশন করতে হবে, 6টা এন্ড অপারেশন করতে হবে, তাহলে আমার এন্ড আইসি কয়টা লাগবে? দুইটা লাগবে। কেন দুইটা লাগবে? একটার মধ্যে তো আমি 4টা পাচ্ছি,
আরেকটা থেকে আমার দুইটা এন্ড অপারেশন নিলেই হবে, বাকিগুলো ওপেন থাকবে, বাকিগুলোতে কিছু দিব না। এটা কি সবার ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এটার সাথে আরেকটা কথা বলে রাখি যে মিস হ্যাঁ বলো। মিস এখানে তো লেখা টু ইনপুট এন্ড গেট, টু ইনপুট অর গেট, এখানে থ্রি ইনপুট এরকম ভাবে হয় না, লাইক হ্যাঁ, হয়। ইনপুটের সংখ্যা বাড়ানো? হয় হয়, এরকম আরো কিছু আইসি আছে। আমরা কারেন্টলি বেসিক টু ইনপুট এন্ড গেট অর গেটই দেখতেছি, কিন্তু কিছু আইসি আছে তুমি যদি সার্চ করো সেগুলো থ্রি ইনপুট এন্ড গেট হয়, সেখানে এন্ড অপারেশন 4টা করা পসিবল না, আর একটু কম সংখ্যক এন্ড অপারেশন করা যাবে, বুঝতে পারছো? বাট সেগুলো একই সাথে 3টা ইনপুট নিবে এবং একটা পিনে আউটপুট দিবে, এরকম আইসিও আছে। ওকে, তোমার কোশ্চেনটা ভ্যালিড। হ্যাঁ, থ্রি ইনপুট এন্ড গেটও পসিবল, এরকম আইসিও দেওয়া আছে। ওকে, বাট আমরা এখন পর্যন্ত টু ইনপুট নিয়ে ডিল করবো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তো এই যে যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সব সময় যখন আমরা কোনো একটা সার্কিট বানাবো, কোনো একটা ফাংশন ইমপ্লিমেন্ট করব, টিল নাও তো বুঝে গেছো আমাদের একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে x ইনটু y দেখাইলাম, x প্লাস y দেখাইলাম, এগুলাকে আমরা চাইলে সার্কিটে ইমপ্লিমেন্ট করে তারপর চেক করব যে আমাদের আউটপুট গুলো ঠিক আসছে কিনা। মেইন কাজ হচ্ছে এটাই ডিএলডি। সো সবসময় আমাদের একটা টার্গেট থাকবে যে কোনো সার্কিট যখন আমি ব্রেডবোর্ডে কানেক্ট করব, তার আগে আমার কাজ হবে যত কম সংখ্যক গেট আমি ইউজ করতে পারি, যত কম সংখ্যক আইসি আমি ইউজ করতে পারি, দুটো টার্গেট থাকবে। মানে আমি আমার কস্টটাকে কমায় ফেলবো। একটা এক্সাম্পল দেই, মনে করো একটু আগে যে বললাম, মনে করো তোমার 4টা এন্ড অপারেশন করতে হবে, একটা ফাংশন দেওয়া আছে যেখানে 4টা এন্ড অপারেশন করতে হবে। ঠিক আছে, ফাংশনটা মনে করো এরকম, এই যে দেখো এরকমই একটা ফাংশন এক্স ওয়াই জেড এ বি, ফাংশনটা এরকম। এখানে কয়টা এন্ড অপারেশন দেখো তো? এখানে একটা এন্ড হচ্ছে, এখানে একটা এন্ড হচ্ছে, এখানে একটা এন্ড হচ্ছে, এখানে একটা এন্ড হচ্ছে, টোটাল 4টা এন্ড হচ্ছে না? জি 5টা ইনপুট এক্স ওয়াই জেড এবি, এন্ড হচ্ছে 4টা অপারেশন। এরকম একটা ফাংশন যদি ইমপ্লিমেন্ট করতে চাই, আমি কিন্তু ইজিলি 4টা আইসি ইউজ করতে পারি, পারবো না যে তা না। আমার কাছে যদি 4টা এরকম 7408 থাকে, এটা একটা 7408, এটা একটা 7408, এটা একটা 7408, এটা একটা 7408, এটার মধ্যে আমি একটা সেট অফ ইনপুট আউটপুট ইউজ করলাম, এটার একটা সেট অফ ইনপুট আউটপুট ইউজ করলাম, এই যে মনে করো 1 2 3 নাম্বার পিন, এটার 1 2 3 পিন ইউজ করলাম, এটার 1 2 3 পিন ইউজ করলাম, এটার 1 থেকে 3 পিন ইউজ করলাম, এটার 1 থেকে 3 পিন ইউজ করলাম। কাজ তো করবে, তাই না? ফাংশনটা তো কাজ করবে, সবগুলাই তো এন্ড আইসি, তাই না? কিন্তু সমস্যাটা কি বলতো? আমি রিডান্ডেন্ট কিছু আইসি নিচ্ছি, আমার এতগুলো দরকার ছিল না, আমি এক্সেসিভ কস্ট বাড়াচ্ছি, আর কিছু না। প্রতিটা আইসি জন্য আমার কস্ট, আমার টার্গেট হবে আমার যে সার্কিটটা সেটা যেন কস্ট এফেক্টিভ হয়। আমি এতগুলো সার্কিট তো আমার প্রয়োজন নাই, আমার 4টা এন্ড অপারেশনের সুবিধা তো একটা আইসির মধ্যেই দেওয়া আছে। আমি একটা আইসির বাকিগুলোকে ইউজ করলে তো আমার একটা আইসি দিয়েই কাজটা হয়ে যাইতো, 4টা আইসির তো দরকার ছিল না। এটা কেন এক্সাম্পলটা দিলাম, যে যখন আমরা সার্কিট বানাবো বা কোনো একটা ফাংশন ইমপ্লিমেন্ট করব, তখন দেখবা যে ফাংশন গুলাকে আরো সিম্পলিফাই করা যায়, মানে আরো সহজ করা যায়। একটা ফাংশন অনেক বড়, সেটাকে সিম্পলিফাই করে অনেক ছোট করে নিয়ে আসা যায়। এতে সুবিধা কি হবে? আমার গেটের সংখ্যা কমে যাবে, আইসি কম লাগবে, কস্টও কমে যাবে। এটা হচ্ছে একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে প্রপাগেশন ডিলেও কমে যায়। তোমার যত বেশি আইসি তত বেশি তার বড় লং ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে বিট গুলাকে, তার দিয়ে দিয়ে একটা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। একটা আইসি হলে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করতে হচ্ছে। প্রতিটা বিট যখন তারে ট্রাভেল করে তার একটা প্রপাগেশন ডিলে বা ট্রান্সমিশন ডিলে থাকে, এই ডিলেটাও আমি কমায় ফেলতে পারতেছি। তো আমার টার্গেট হবে দুইটা। সিম্পলিফাই কেন করব? আমি যত সম্ভব সার্কিটটাকে কেন ছোট করার ট্রাই করব, যাতে আমার কস্ট এফেক্টিভ হয় সার্কিটটা এবং প্রপাগেশন ডিলেটাও কম হয়। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এটা কি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, ঠিক আছে। সো 7408টা বুঝে গেলাম, ভিতরের সার্কিটটা আমরা দেখলাম। অর অপারেশনের ভিতরটা এন্ড এর মতোই, খুবই কাছাকাছি, একদমই সেম। এখানেও টোটাল 4টা অর অপারেশন করা যাবে, একটা আইসি দিয়ে তুমি 4টা অর অপারেশন করতে পারবা। এগুলার পিন নাম্বার গুলো দেওয়া আছে, যে কোনটাতে ইনপুট দিবা কোনটাতে আউটপুট দিবা। এই পিন গুলা ফিক্সড, ওই যে যেটা দেখালাম আইসির মধ্যে আমরা যে সার্কেলটাকে উপরে রেখে পিন গুলা নাম্বারিং করতে পারি, সেভাবে চিন্তা করে 1 থেকে 3 এই লেবেলিংটা ইউজ করে তোমরা বুঝতে পারবা যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। আমার এখানে আর বুঝানোর আই গেস কিছু নাই, এটা সবাই বুঝতে পারতেছো। নট অপারেশনে একটু আগে তোমরাই বলছো যে ইনপুট হচ্ছে একটা, নট অপারেশনে কিন্তু ইনপুটে দুইটা বিট যায় না, একটা বিটই যায়। তো এই সুবিধার কারণে একটা আইসিতে একটু বেশি নট অপারেশন করা পসিবল, মানে আরো কয়েকটা বেশি নট গেট এখানে অ্যাডজাস্ট করা গেছে। খেয়াল করো, আগের অর আর এন্ড এর কেসে 4টা অপারেশন করা যাইতো একটা আইসি দিয়ে, এখানে কয়টা নট অপারেশন করা যাবে একটা আইসি দিয়ে? 6টা। 6টা অপারেশন করা যাবে,
কারণ কি, কারণ একটা ইনপুট গেট আমার কম লাগতেছে, ইনপুট পিন একটা খালি হয়ে যাচ্ছে। সো টোটাল একটা নট আইসি দিয়ে আমি 6টা নট অপারেশন করতে পারবো। এইগুলা হচ্ছে আমার নট গেট। যে সার্কিট সিম্বল গুলা দেখছো, কোনটা ইনপুট পিন দেখতেই পাচ্ছ, এ দিয়ে ইনপুট পিন বোঝানো হয়েছে, ওয়াই দিয়ে আউটপুট পিন বোঝানো হয়েছে। এরকম 6 সেট আছে। আচ্ছা, এরপর আসো, কিছু অ্যাডিশনাল গেটস আমরা ইউজ করে থাকি, বাট এগুলাকে আমরা বেসিক গেট বলি না। বেসিক গেট শুধুমাত্র হচ্ছে এন্ড, অর আর নটকেই বলি। এই যে অ্যাডিশনাল গেট গুলা, এই সব গেট গুলাকে বেসিক গেট দ্বারা বানানো সম্ভব। আরেকবার বলি, এই যে অ্যাডিশনাল গেট গুলা, এগুলো সবগুলাকে বেসিক গেটের সাহায্যে ইমপ্লিমেন্ট করা সম্ভব। অর্থাৎ এন্ড অর নট দিয়ে আমি ন্যান্ড গেট বানাতে পারবো, এন্ড অর নট দিয়ে আমি নর গেট বানাতে পারবো, এন্ড অর নট দিয়ে আমি এক্সর গেটও বানাতে পারবো। একটা এক্সাম্পল দেখি, এক্সর এর এক্সাম্পলটা আমরা দেখি, বেসিক গেট দিয়ে কিভাবে এক্সর বানানো সম্ভব। ঠিক আছে? আচ্ছা ভাই, আমার হ্যাঁ। একটা ছিল যে আমরা তো একটা আইসি দিলে মানে কস্ট ইফেক্টিভ, আবার মানে কারেন্টটাও ওরকম হয়, মানে যদি বিট গুলো চেঞ্জ হয় তখন কি ওইটার সাথে কোনো সম্পর্ক থাকে? যে মানে আমার 3টা হুম এন্ড অপারেশন লাগতেছে, তো হুম 3টাতে হয়ে যাচ্ছে, এখন যদি 4টা ওটাই ব্যবহার হয় তাহলে কি ওই মানে পার্থক্য হবে কোনো? না না, মানে তুমি বলতে চাচ্ছ যে একটা আইসির মধ্যে যদি 3টা ইউজ করে আরেকটা ইউজ না করি, সেটাতে কোনো ইয়ে আছে মানে কিনা? পার্থক্য না না, ওটা কোনো সমস্যা নেই। তো কথা হচ্ছে আইসি কতগুলো ইউজ করতেছো। কারণ দেখো, দুইটা আইসি কানেক্ট করতে হলে তোমার একটা তারের সাহায্যে কানেক্ট করতে হবে, তাই না? জি তখন ম্যাম। প্রপাগেশন ডিলেটা একটা তারের মধ্যে দিয়ে বিটগুলো ট্রাভেল করতেছে, তখন ডিসটেন্সটা লং হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? মানে একটা আইসির মধ্যে ওপেন রাখলে কোনো সমস্যা নেই, একটা খালি রাখলে সেটাতে খুব বেশি ডিফারেন্স হবে না। বাট হ্যাঁ, গেট কম লাগতেছে। ইন আ সেন্স ডিফারেন্ট কম হবে ওইভাবে যে আইসি সেম লাগতেছে, বাট তোমার গেট তো কম লাগতেছে, বাট কস্টে খুব একটা এফেক্টিভ হবে না, কারণ ওই আইসিটা তো তোমার কেনা লাগতেছে। বুঝতে পারছো? খুব একটা ডিফারেন্স হবে না, ওই ডিফারেন্সটা কম আর কি। জি ম্যাম। কারণ একটা গেট তো অলরেডি 4টা ওটার মধ্যে ইমপ্লিমেন্ট করাই আছে, সেই কেসে আমার কস্টে খুব একটা এফেক্টিভ হবে না। কিন্তু আইসি যদি আমি কমায় ফেলতে পারি, ইন দ্যাট কেস আমার কস্ট এফেক্টিভ হবে। এবার কি ক্লিয়ার কোশ্চেনটা? জি ম্যাম। আচ্ছা, সো আমরা এক্সক্লুসিভ অরটা একটু দেখি। এক্সক্লুসিভ অর এর সিম্বলটা হচ্ছে এরকম, সার্কিট সিম্বলটা। এটা কিছুটা অর গেটের মতো, অর গেটের সাথে এরকম আরেকটা স্ল্যান্টেড একটা লাইন থাকে। এটা এটা হলেই এক্সর হয়ে যায়। সেটা এক্সর এর সার্কিটে ইনপুট হচ্ছে দুটা, এক্স আর ওয়াই, আর আউটপুট হচ্ছে একটা এফ। এক্সর এর যে অ্যালজেব্রাইক ফাংশনটা, সেটা দেখতে হয় এরকম। খেয়াল করো, এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি এক্সর পারফর্ম করতেছে কিনা সেটা আমরা একটু দেখবো। তার আগে আমাকে বলো এক্সর অপারেশন কি করে, আমাকে এটা একটু এক্সপ্লেইন করো। এক্সর এর কাজ কি? ম্যাম, যদি আইদার একটা ট্রু হয় তাহলে তাহলে বলো, তুমি ঠিকই তাহলে বলতেছো। কি মানে কন্ডিশনটা ট্রু হবে? হ্যাঁ হ্যাঁ, রাইট। আর না হলে ফলস হবে, তাই তো? মানে জি ম্যাম। যে কোনো একটা যদি ট্রু থাকে তখনই কন্ডিশনটা ট্রু, আবার দুইটা যদি ট্রু হয় অথবা দুইটা যদি ফলস হয় তখন কন্ডিশনটা ফলস, তাই না? এটাই জি করে। ম্যাম। হ্যাঁ, সো এটাকে আরেকটু সামারাইজ করে যদি বলি, যে যদি ইনপুট যে দুটো আমি দিচ্ছি, ইনপুট দুটো যদি সেম হয় তাহলে আমার আউটপুট হবে 0। ইনপুট দুটো যদি ডিফারেন্ট হয় তাহলে আমার আউটপুট হবে 1। বলা যায় এটা? সো এটাই বেসিক্যালি এক্সর এর কাজ। ইনপুট সেম হলে আউটপুট 0 হবে, ইনপুট ডিফারেন্ট হলে আউটপুটে 1 হবে। যেমন দেখো, এখানে ফার্স্ট রোতে ইনপুট দুটো সেম 0 0, আবার লাস্ট রোতেও ইনপুট দুটো সেম 1 আর 1। ইন দ্যাট কেস আমার আউটপুটটা 0 হচ্ছে। আবার মাঝের দুটো রোতে ইনপুট দুটো ডিফারেন্ট, একটা 0 একটা 1, এখানে একটা 1 একটা 0, সো এই কেসে আমার আউটপুটটা হচ্ছে গিয়ে 1 হচ্ছে। এখন দেখো, এই যে ফাংশনটা আমরা লিখছি এক্সর এর জন্য, এই ফাংশনটা অ্যাকচুয়ালি এক্সর এর কাজ করে কিনা আমরা এটা একটু চেক করে দেখি। মনে করো এইখানে ইনপুট কয়টা, এই ফাংশনটা ইনপুট কয়টা বলো তো? ইনপুট ভ্যারিয়েবল কিন্তু দুইটা। হ্যাঁ, যদিও আমি প্লাস দেখে কনফিউজ হয় না, দুইটা ভ্যারিয়েবল, এক্স আর ওয়াই, দুইটা ইনপুট ভ্যারিয়েবল, আর আউটপুট একটা। সো আমি এখান থেকে একটা রো সিলেক্ট করি, আমি চেক করব যে আমার ভ্যালুটা ট্রুথ টেবিলের সাথে মিল ঠিক আসতেছে কিনা, ঠিক আছে কিনা ট্রুথ টেবিলটা। এক্স আর ওয়াই নিচ্ছি, এক্স এ মনে করো 0 দিলাম, এক্স এ যদি 0 দিই আমার এই জায়গাটায় 0, ওয়াই আছে হচ্ছে 1, ওয়াই যদি 1 দেই, ওয়াই নট কত হবে বলো? এখানে ওয়াই নট 0 হবে। এই পাশটা এভাবে রাখি, প্লাস দেই, এ পাশে এক্স নট কত হবে? এই রোটার জন্য এক্স নট হবে 1, ওয়াই কত হবে? 1ই হবে। আচ্ছা, তো এই পাশে এই পাশাপাশি লেখা মানে আমরা জানি এটা হচ্ছে এন্ড অপারেশন। 1 এর সাথে 1 কে যদি এন্ড অপারেশন করো, রেজাল্ট কত হয়? 1 হচ্ছে। এই 5টা অর অপারেশন ওটা পরে করছি। 0 এর সাথে 0 এন্ড করলে কত হয়? 0 হয়। তারপর 0 এর সাথে 1 কে অর করলে কত হবে?
1 ফাইনাল রেজাল্ট 1 হবে। তাহলে এই পাশের এই 1টা আমার সঠিক, ঠিক আছে। এই অপারেশন, এই ফাংশনটা কাজ করতেছে। এই ফাংশনটা তুমি বুঝবা তখনই ঠিক আছে যখন সব কয়টা ইনপুট আউটপুটের জন্য রেজাল্ট যদি ঠিক দেয়। বাকিগুলো চেক করে দেখো, বাকিগুলো আরেকটা যদি দেখি, এই রোটা একটু দেখি ঠিক আছে কিনা, আমার ফাংশনটা ঠিক আছে কিনা। এক্স এর মধ্যে 1, ওয়াই যেহেতু 1 আছে, ওয়াই নটটা হয়ে যাবে হচ্ছে 0। তারপরে প্লাস এক্স যেহেতু 1 আছে, এক্স নট হয়ে যাবে হচ্ছে 0, আর ওয়াই হয়ে যাবে হচ্ছে 1। সো 0 1 কে এন্ড করলে দুই পাশেই বেসিক্যালি 0 আসবে, সেটাকে যদি আমি অর করি আমার আলটিমেট রেজাল্ট 0 আসবে। সো আমার এটা ঠিক আছে, মিলিয়ে। ওকে, সো এই ফাংশনটা বেসিক্যালি এক্সর এর অপারেশন করতেছে, এটা আমরা মোটামুটি গ্যারান্টিড শিওর হয়ে গেছি। এখন দেখো এই ফাংশনটা মনে করো আমি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে চাইলে তোমার কি কি গেট লাগবে আমাকে এই ফাংশনটা দেখে একটু বলো তো। কয়টা কি গেট লাগবে বলো তো? এটার দিকে তাকাও, উপরে নিচেটা দেখার দরকার নাই, এখানে কয়টা কি গেট লাগবে আমাকে বলো। এটা যদি আমি তিনটা সার্কিট- বেসিক পাঁচটা গেট লাগবে। গেট লাগবে। আচ্ছা একটা একটা করে কোশ্চেন করি। এন্ড কয়টা লাগবে? দুইটা। দুইটা লাগবে। নট কয়টা লাগবে? দুইটা। দুইটা। অর কয়টা লাগবে? দুইটা। আবার দেখো অর কয়টা একটা, লাগবে? একটা অর কিন্তু একটাই লাগবে। হ্যাঁ, সো এখানে বেসিক গেট ছাড়া আর কোনো গেট কি আমার দরকার হচ্ছে? আর কিছুই কিন্তু লাগতেছে না। তো এই জিনিসটা এই কারণেই দেখানো যে একটু আগে যে বললাম এক্সর, ন্যান্ড, নর এগুলাকে আমরা বেসিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি। সো ফাংশনটা যদি আমি চিন্তা করে বের করে ফেলতে পারি তাহলে বেসিক গেট দ্বারাই এইসব এক্সক্লুসিভ অর বা অন্যান্য গেট গুলা ইমপ্লিমেন্ট করা সম্ভব। ঠিক আছে, এই ফাংশনটা ট্রাই করে দেখো। আমরা একটু পরে সফটওয়্যার দেখবো, সফটওয়্যারে কিভাবে সার্কিট ইমপ্লিমেন্ট করে। যেহেতু হার্ডওয়্যারে করতে পারতেছি না, আমরা অল্টারনেটিভ সফটওয়্যারে করাটা দেখবো, সেটার উপরই তোমাদের টাস্ক দেওয়া হবে। সেই ফাংশনটা তোমরা ইমপ্লিমেন্ট করে দেখো কাজ করে কিনা। আজকে সফটওয়্যারটা দেখানো হলে পরে এটা ট্রাই করে দেখো। সো এটাই হচ্ছে কিভাবে আমি এক্সর কে বেসিক গেট দ্বারা ইমপ্লিমেন্ট করতে পারি। এবং নিচের এইটা বেসিক্যালি এই সিম্বলটা যেটা দেখতেছো একটা সার্কেলের মধ্যে প্লাস, এটা হচ্ছে এক্সর অপারেশনের সিম্বল। এটা মনে হয় ডিসক্রিট ম্যাথে তোমরা দেখে আসছো, এক্সর এর জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। ঠিক আছে, সো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমরা মোটামুটি অনেকটুকু বেসিক আজকে রপ্ত করে ফেলছি। এখন আমাদের কাজ হবে সফটওয়্যারের দিকে যাওয়া। এই সার্কিটটাই মনে করো তুমি যদি ইমপ্লিমেন্ট করতে চাও, আমরা নর্মালি সার্কিট গুলো আসলে ল্যাবে থাকলে তো ডাইরেক্ট হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করতাম, কিন্তু হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করলেও আমরা সফটওয়্যারটাকে আগে ইউজ করে নিতাম। আমরা সবসময় সফটওয়্যারে আগে একটা সার্কিট বানায় চেক করি যে আমার সার্কিটটা ঠিক মতো কাজ করতেছে কিনা, তারপরে আমরা হার্ডওয়্যারে হাত দিই। কেন এটা করি? কারণ ডাইরেক্ট যদি আমরা ফাংশনটা দেখে আরে আমি ডাইরেক্ট এন্ড আইসি বসাই দেই, ইনপুট দিয়ে দেই, প্লাস করে দেই, সহজ লাগতেছে, এটার জন্য হয়তো খুব সমস্যা হবে না। কিন্তু একটা বড় কমপ্লেক্স ফাংশন তুমি যদি ডাইরেক্ট হার্ডওয়্যারে করতে যাও, ওখানে যদি কোনো ধরনের ভুল হয়ে যায় বা এনি চান্স তুমি যদি একটা তার যেখানে দেওয়ার কথা সেখানে না দিয়ে কোনো একটা রং জায়গায় দিয়ে দিলা, তখন সার্কিট পুড়ে যা মানে চিপ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো খুবই ভালনারেবল আর কি। তো এই জন্য যেটা করতে হয় বা ডিবাগ করাও ডিফিকাল্ট। যেমন সি প্রোগ্রামে তুমি তো কোথায় ভুল হচ্ছে ডিরেক্ট তোমাকে কম্পাইলারই দেখায় দেয় যে এখানে একটা ভুল আছে, বাইর করে ফেলো। কিন্তু হার্ডওয়্যারে ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করলে তুমি যদি মনে করো ইমপ্লিমেন্ট করলে আউটপুট দেখতেছো আসতেছে না, তুমি ডিবাগ করবা কেমনে? ভুল হয়েছে কিভাবে, এটা কিভাবে বুঝবা? বুঝা যাবে কিন্তু একটু কষ্ট বেশি হবে। তো এই ভুল এড়ানোর জন্য এবং হচ্ছে গিয়ে সার্কিটের কোনো ধরনের ড্যামেজ এড়ানোর জন্য আমরা যে কাজটা আগে করি, আমরা আগে কনফার্ম হয়ে নেই যে আমার সার্কিটটা আসলেই ঠিক মতো কাজ করতেছে কিনা। এই কনফার্মেশনটা আমরা হচ্ছে সিমুলেশনের সাহায্যে করি। সেই সিমুলেশনের সাহায্যের জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি, যে সফটওয়্যারটা হচ্ছে প্রোটিয়াস। প্রোটিয়াসের একটা ফাইল আমি তোমাদের গ্রুপে কি আমি আপলোড দিছিলাম? প্রোটিয়াসের এটা ইনস্টলেশনটা দিছি মনে হয় গতকাল। হ্যাঁ, সো ওইটার ফাইলটা এবং টিউটোরিয়াল দুটাই দেওয়া আছে, তোমরা হচ্ছে ওই ভিডিওটা দেখবা, ওই ভিডিও দেওয়া আছে। ম্যাম, এবং হ্যাঁ বলো। ওইখানে যেটা আপলোড দিয়েছেন ওইখানে আর কি ইনস্টল করতে গেলে লাইসেন্স কি চাচ্ছিল আর কি? ক্র্যাক দিয়ে করতে পারো নাই? ওখানে ক্র্যাক ফাইল দেওয়া ছিল ম্যাম তো, ওটা দিয়ে। ওইটা আসলে যে ক্র্যাকের ওই ফোল্ডারে যদি পাথটা দেয়া থাকে তখন ওই মানে একটা ফাইল থাকে, ওইটা দিলে আর কি সমস্যা হয় কি? আমি বুঝতে পারি নাই কথাটা, আরেকবার। মানে ওই যে কির কথা যেটা ছিল ওইটা আসলে মূলত একটা ফাইল দিয়ে আর কি করা লাগে ওই ক্র্যাকের। তোমরা কি রান করতে পারো নাই কি ছাড়া? ট্রায়াল ভার্সনও কি হয় নাই আমি নাকি? জি জি কেউ কি ম্যাম চালাতে আমি পারছো? আসছে পারছি। আমি পেরেছি। আচ্ছা, এটা পারার কথা। আমার মনে হয় কি এর লাগার কথা না, কারণ আমি নিজেও যখন ইনস্টল করছিলাম কি লাগে নাই। তোমরা আরেকবার একটু ট্রাই করে দেখো, আর যারা পারছে তাদের সাথে একটু কথা বলে দেখো যে কি হয়েছিল। ঠিক আছে, তারপরেও যদি প্রবলেম হয় আমি দেখবো। ওকে, যেহেতু কয়েকজন পারছে আমার মনে হয় এটা সম্ভব। তোমরা ওদের সাথে একটু কথা বলো, আরেকবার একটু ট্রাই করে দেখো। আচ্ছা, ওকে ম্যাম। সো বাকি যারা এখনো করো নাই তারা অবশ্যই একটু করে ফেলবা, কারণ আজকের মধ্যে এটা ইনস্টল করে ফেলবা, কারণ তোমাদের প্র্যাকটিস করা লাগবে।
প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট। এই প্রোটিয়াস সফটওয়্যারটা আমি এখন দেখাই দিব কিভাবে কাজ করে, বাট ইনস্টলেশনটা তোমরা হচ্ছে নিজেরা করে নিবা। আমার এখানে ইনস্টল করা আছে, সো আমি এটা এখন আর দেখাচ্ছি না। ইনস্টলেশন ফাইল এবং টিউটোরিয়াল দুটাই দেওয়া আছে। কোনো প্রবলেম হলে যারা করছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করো, তারপরও সলভ না হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, আচ্ছা। সো এই বেসিক্যালি এরপরের সাইডটা কি আছে দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের মোটামুটি আমরা এখন সফটওয়্যার ইমপ্লিমেন্টেশনটাই যেতে পারি। প্রোটিয়াসটা যদি তোমরা ওপেন করো তাহলে হচ্ছে দেখবা এরকম একটা ইন্টারফেস আসে। হ্যাঁ, প্রোটিয়াস ডিজাইন স্যুট, আমারটা 8.6 ভার্সন। এটাতে হচ্ছে ওই এই সবকিছুই ভিডিওতে দেওয়া আছে, ভিডিওতে একটা স্যাম্পল দেওয়া আছে, তারপরও আমি এখন দেখাই দিচ্ছি। প্রোটিয়াসে কোনো একটা ফাইল ওপেন করতে হলে আমাদের একটা নিউ প্রজেক্ট ওপেন করতে হয়। কোনো একটা সার্কিট যদি আমি ড্র করতে চাই, ফাইলে যে নিউ প্রজেক্টে যাবা, নিউ প্রজেক্ট আসলে একটা একটু টাইম দাও। হ্যাঁ, নিউ প্রজেক্ট যদি দাও তখন হচ্ছে আমার এরকম একটা উইন্ডো আসে যেখানে তোমার হচ্ছে নিউ প্রজেক্টের নাম কি দিবা এবং ডেস্টিনেশন ফোল্ডারটা বলে দিতে পারো। সো আমি হচ্ছে নিউ প্রজেক্টটা হচ্ছে একটা টেস্ট ফাইল তোমাদেরকে ক্রিয়েট করে দেখাই, test.pdsprg। একটা জিনিস খেয়াল করো, ডটের পরে যে পার্টটা এটা হচ্ছে প্রোটিয়াস ফাইলের এক্সটেনশন। হ্যাঁ, আমরা যখন অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিব, তোমাদের প্রোটিয়াস ইমপ্লিমেন্টেশনটাও জমা দিতে হবে। তখন তোমরা যে কাজটা করবা, এই প্রজেক্টের যাবতীয় কাজকর্ম করে এই যে টেস্ট ডট এই এক্সটেনশন দিয়ে যে ফাইলটা, এখানেই সবকিছু সেভ করে রাখবা। সেভ করে রাখার পরে এই ফাইলটাকেই তুমি আমার কাছে সাবমিট করবা, অন্য কোনো ফাইল না। এই যে পিডিএসপিআরজি এই এক্সটেনশন যে ফাইলটা দেখবা, ওটাতে আসলে তোমার সার্কিটটা থাকবে যদি তুমি ঠিক মতো সেভ করে রাখো। এই ফাইলটাই আমাকে হচ্ছে জমা দিতে হবে, ঠিক আছে? সো এটা টেস্ট একটা নাম দিলাম। আমি এটার লোকেশনটা একটু বলে দেই। লোকেশনে হচ্ছে আমি তোমাদের কোর্সের মধ্যে ল্যাব 1B2 এই ফাইলটাতে সেভ করি। কোথায় সেভ করতেছো সেটা বলে দিও, কারণ তোমার নিজেরই ট্র্যাক করা লাগবে যে তুমি এই ফাইলটা কোথায় রাখছো। তারপর ফাইনালি নেক্সট দিবা। এখানে হচ্ছে দেখবা যে স্কিম্যাটিকে ক্লিক করা আছে কিনা, আর এটা ডিফল্টেই থাকবে। নেক্সট দিবা। এটা যা আছে তাই থাকবে, কোনো কিছু করার দরকার নাই। ডু নট ক্রিয়েট আ পিসিবি লেআউট। নেক্সট দিবা। নেক্সট দিয়ে এখানেও কিছু করার দরকার নেই। নেক্সট ক্লিক করে এখানেও কিছু করা লাগবে না, ফিনিশ করে দিবা। এই সবগুলাই ভিডিওতে বলা আছে, কেউ যদি এখন ধরতে নাও পারো ভিডিও দেখে দেখে করতে পারবা। টিল নাও কি সবাই আমার সাথে আসো, ক্যাচ করতে পারছো কি বললাম? জি ওকে। সো ফাইনালি আমার যখন প্রজেক্টটা ওপেন হয়ে যাবে তখন হচ্ছে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এটাই হচ্ছে কি আমার বেসিক্যালি সার্কিট আঁকার জায়গাটা। এটার মধ্যে আমি সার্কিট আঁকবো এবং আমি সিমুলেট করবো সার্কিটটাকে। সো এটার জন্য আমার ফার্স্টে যেটা করতে হবে, মনে করো আমি হচ্ছে একটা অপারেশন করতে চাই। আমি একটা অপারেশন তোমাদেরকে আগে দেখাই সার্কিটটার আঁকার আগে। মনে করো আমার অপারেশনটা হচ্ছে f = xy + z। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো আমার ফাংশন। তাহলে আমাকে বলো এই ফাংশনের ইনপুট কয়টা? তিনটা। আউটপুট কয়টা? একটা। আচ্ছা, সার্কিটটা ইমপ্লিমেন্ট করব আমি পরে, বাট সার্কিট ইমপ্লিমেন্ট করার আগে আমার একটা জিনিস তৈরি করে রাখা ভালো, যেটা দিয়ে আমি চেক করব আমার সার্কিটটা ঠিক মতো কাজ করতেছে কিনা। কি তৈরি করব বলো তো? তোমরা দেখে আসছো, কি তৈরি করে আমি সার্কিটটা ঠিক কাজ করতেছে কিনা চেক করতে পারবো? গেস করতে পারো? ট্রুথ টেবিল। ইয়েস, আমি এই ফাংশনটা দিয়ে কিন্তু ট্রুথ টেবিলটা বানাই ফেলতে পারি। ওটার জন্য কিন্তু আমার সার্কিট লাগে না। আলটিমেটলি আমার সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই সার্কিটটা যে আমি ইমপ্লিমেন্ট করব সেটা ঠিক মতো রান করতেছে কিনা, মানে 1 এর জায়গায় 1 আসতেছে কিনা, 0 এর জায়গায় 0 আসছে কিনা, এটা চেক করার জন্য আমার ট্রুথ টেবিলটা তখন খুব দরকার। তো সার্কিটটা করার আগে আমি যে কাজটা করব, আমি একটা ট্রুথ টেবিল বানাই নিব। ট্রুথ টেবিলটা বানানোর জন্য কি করতে হবে? ভার্টিক্যাল লাইনের এই পাশে ডান পাশে থাকে হচ্ছে আউটপুট, বাম পাশে থাকে হচ্ছে ইনপুট। ইনপুট কয়টা লিখবো এখানে? তিনটা, এক্স ওয়াই জেড। তারপর কি করব বলো? শিখে আসছো ট্রুথ টেবিল ক্রিয়েট করা। 8টা ইনপুট দিব। হ্যাঁ, যেহেতু 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 3 করলে আমার টোটাল 8টা কম্বিনেশন হবে। সব কয়টা কম্বিনেশন আমি এখানে লিখে ফেলবো। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, বাকিগুলো তোমরা লিখে নিও, ঠিক আছে? লাস্টে হচ্ছে 1 1 1 হবে। এরপরে আমি f কে ফিল আপ করবো। f কে কিভাবে ফিল আপ করবো? ফাংশন দেখে কি ফিল আপ করা সম্ভব? দেখো তো। অবশ্যই সম্ভব। এখানে দেখতেছো যে x এর সাথে y কে অ্যাড করতে হবে, তারপর z এর সাথে অর করতে হবে। সেটা দেখে দেখে ফাংশনটা ফিল আপ করে ফেলি। যেমন এই রোটা দেখাই, x এ 0 y এ 0। আমি যদি x আর 0 দুটাতেই 0 দেই, x আর y এ অ্যাড করলে সেটা 0ই হবে। সেটার সাথে আমি z কে অর করছি, 0 এর সাথে 1 কে অর করলে এটার আউটপুট আসবে হচ্ছে গিয়ে 1। তারপর ফার্স্ট রো কি হবে? সবগুলোই যদি 0 থাকে আমার এটা আউটপুট আলটিমেটলি 0ই হবে। x আর y অ্যাড করলেও 0, সে 0 এর সাথে 0 অর করলে 0ই আসবে। লাস্ট কলামটা যদি দেখি, লাস্ট রোটা, x এ y, y এ y, z এ 1, মানে x এ 1, y এ 1, z এ 1।
এই দুটাকে এন্ড করলে রেজাল্ট আসবে 1, সেটার সাথে জেড কে যদি অর করি রেজাল্ট আলটিমেটলি 1ই আসবে। সো বাকিগুলো ফিল আপ করতে পারবা না সবাই? জি ম্যাম। হ্যাঁ, তো এটা সহজ। সার্কিট ইমপ্লিমেন্ট করার আগে ট্রুথ টেবিলটা ক্রিয়েট করে রাখবা ফাংশন থেকে, যাতে তুমি সার্কিটটা ইমপ্লিমেন্ট হলে এই ট্রুথ টেবিলের সাথে মিলায় দেখতে পারো যে তোমার যে ইনপুটের জন্য যে আউটপুটটা আসা উচিত সেটা অ্যাকচুয়ালি আসছে কিনা। আপাতত হচ্ছে এটা আমি একটু ডিলিট করে দিই, পরে আবার ট্রুথ টেবিলটা আনবো। আমি এখন একটু সার্কিটটায় চলে যাই। আমরা যেটা ইমপ্লিমেন্ট করতেছি সেটা একটু উপরে লিখি, f ইকুয়ালস টু xy প্লাস z, এটা হচ্ছে আমার টার্গেট। xy প্লাস z এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করা। এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার কিছু গেট লাগবে, কিছু ইনপুট লাগবে, কিছু আউটপুট লাগবে। কি কি গেট লাগবে আমাকে একটু বলো তো? ম্যাম এখানে যে এন্ড এন্ড আর অর লাগবে। হ্যাঁ, গুড। সো ডিভাইস অ্যাড করার জন্য আমাদের প্রোটিয়াসে যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে এই পয়েন্টটা, আমার কার্সর যেখানে দেখবা ডিভাইসের পাশে একটা পি আছে, পি দিয়ে বোঝায় পিক ডিভাইসেস, ঠিক আছে? পি তে ক্লিক করলে দেখবা একটা উইন্ডো চলে আসে যে তুমি কি কি ডিভাইস এই সার্কিটের এই ইন্টারফেসে অ্যাড করতে চাও, যেখানে আমরা সার্কিটটা আঁকবো। সো আমি এখানে কিওয়ার্ডের যে জায়গাটা, এখানে আমি দুই ভাবে সার্চ করতে পারি। একটা হচ্ছে সব গেটেরই কিন্তু একটা নাম্বার আছে, তোমরা দেখছো, যেটা ইউনিভার্সাল নাম্বার। 7432 হচ্ছে অর, 7404 হচ্ছে নট, 7408 হচ্ছে এন্ড। হ্যাঁ, সো সেই নাম্বারটা দিয়েও সার্চ করতে পারো, অথবা এটা বেশ স্মার্টই আছে, তুমি এটা ডাইরেক্ট যে গেটটা চাও সেই গেটটা লিখতে পারো। এই যে আমি এন্ড লিখলাম, এন্ড গেট এখানে চলে আসছে। দেখো এন্ড গেট অনেকগুলো অপশন আসছে, কিন্তু এন্ড এর মধ্যে এই যেটা জাস্ট এন্ড সেটা কি আমরা নিব। দেখো অনেকগুলো অপশন এন্ড টু এন্ড থ্রি আছে, এগুলোর আমার দরকার নাই। টু ইনপুট এন্ড হচ্ছে যেটা জাস্ট এন্ড, ওইটাই। এটাকে আমি এখানে ক্লিক করলে দেখো ডান দিকে একটা অপশন এই ইয়েটাও আসে, সিম্বলটাও চলে আসে যে এটা এন্ড গেট। সো এটাকে আমি যদি এখন ডাবল ক্লিক করি, এই এন্ড এর মধ্যে ডাবল ক্লিক করলে দেখো বাম পাশে ডিভাইসের মধ্যে এন্ড গেটটা অ্যাড হয়ে গেছে। আমার এই উইন্ডোটা ক্লোজ হবে না, জাস্ট বাম দিকে অ্যাড হতে থাকবে। সো আমার যাবতীয় যা যা দরকার আমি শুরুতে অ্যাড করে নিই। আমি এন্ড গেট লাগবে সেটা অ্যাড করে নিলাম। আর আমার কি লাগবে, আর কি গেট লাগবে? একটা অর গেট লাগবে না? হ্যাঁ, সো আমি অর লিখলাম। অর লিখলে শুধু অর যেখানে লেখা, এই যে এটা হচ্ছে জাস্ট অর, এটাকে হচ্ছে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে বাম পাশে অ্যাড হয়ে গেল। আমার গেট গুলোর কাজ শেষ। আমার আরো দুইটা জিনিস লাগবে, কি লাগবে বলো তো? লজিক প্রোব, লজিক স্টেট। হ্যাঁ, ইনপুট আর আউটপুট। আমরা তো গেট গুলা নিলাম, ইনপুট আউটপুট গুলা এখনো নেই নাই। ইনপুটের জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটাকে বলা হয় হচ্ছে লজিক স্টেট। লজিক স্টেট দিয়ে যদি সার্চ করো তাহলে এটা বেসিক্যালি আমরা ইনপুট সিমুলেট করার জন্য আমরা এটা ইউজ করি। লজিক স্টেটকে ডাবল ক্লিক করলে এখানে লজিক স্টেট অ্যাড হয়ে যাবে, আর আউটপুটটা যেখানে আসবে সেই ডিভাইসটাকে আমরা বলি হচ্ছে লজিক প্রোব। লজিক প্রোবে যদি এভাবে কিওয়ার্ড দিয়ে সার্চ করো, এটা সকল ইনপুট আউটপুটের জন্য তোমরা লজিক স্টেট আর লজিক প্রোব ইউজ করতে পারবা এখন থেকে। ওকে, একবার করলেই বুঝে যাবা। লজিক প্রোবটাও অ্যাড করে নেই। এটা অ্যাড করে নিলে আমার মোটামুটি যা যা দরকার সব আমি নিয়ে ফেলছি। পরবর্তীতে হ্যাঁ, পি আর এল যে একটা থাকে ওটা মূলত কি বোঝায়? এটার মধ্যে এলটা আমাদের লাগবে না, পি দিয়ে বুঝে হচ্ছে পিক ডিভাইসেস, আমাদের ডিভাইস অ্যাড করা, বাকিগুলো জি ম্যাম। না জানলেও চলবে। ঠিক আছে, আচ্ছা। সো সবগুলা হচ্ছে আমার মোটামুটি অ্যাড করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলাকে প্লেস করব। প্লেস করার জন্য যেটা করতে হয়, প্রথমে মনে করো আমি যে এক্স ওয়াই এর পার্টটা ফার্স্টে করি, জেডটাকে পরে আনি, ছোট ছোট করে ইনার ভিতর থেকে আউটার মোস্টে যাও। ফার্স্টে এক্স আর ওয়াইটা একত্র করে তারপরেই না আমি জেড এর সাথে অল করবো। সো আমি আগে ভিতর থেকে স্টার্ট করি। এক্স আর ওয়াই এর জন্য আমার একটা এন্ড গেট লাগবে। এন্ড গেট বসানোর জন্য এন্ড সিলেক্ট করতে হবে। এন্ড সিলেক্ট করে এই স্ক্রিনটাতে ডাবল ক্লিক করবা। এই ডাবল ক্লিক করলে এন্ড গেটটা বসে যাবে। ঠিক আছে, এন্ড গেটটা তখন বসে যায়, এই ডাবল ক্লিক করলে এন্ড গেটটা বসে যায়। স্ক্রিন যদি নাড়াতে চাও, এই যে এই পাশে দেখো একটা ইয়ে আছে, তুমি ঠিক মতো মুভ করে জায়গা মতো নিতে চাইলে এইভাবে মুভ করতে পারবা। এই বাম দিকে এই জায়গাটা তোমাকে স্ক্রিনের ভিউটা দিবে। জুম ইন করা যায়, জুম আউট করা যায়, স্ক্রল করে জুম ইন জুম আউট করতে পারবা। আমি এখানে এন্ড গেটটা বসায় ফেলছি। এখন আমার লাগবে হচ্ছে এন্ড গেটে দুইটা ইনপুট লাগবে। আমি কি বসাবো ইনপুটের জন্য বলো তো? লজিক স্টেট। লজিক স্টেট বসাবো। কয়টা লাগবে? 3টা। এই এন্ড এর জন্য কয়টা লাগবে? 2টা। এন্ড এর জন্য আপাতত দুইটা লাগবে। আমি এই দুইটাকে বসাই নেই। এই দুইটা লজিক স্টেট আমি ডাবল ক্লিক করে বসাইলাম। এই দুটাকে বসায় আমার কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার জন্য এই যে এখানে তার আছে, তার সবসময়ই থাকে। তুমি যদি এই যে এই পাশে যদি কম্পোনেন্ট মোড সিলেক্ট করা থাকে, সবসময় তুমি তার রাখতে পারবা। ঠিক আছে, এটা সিলেক্ট করলে এটা আসবে, আর আর কোন একটা এন্ড পয়েন্টে সিলেক্ট করলে দেখবা তার আসবে। এই যে এই এন্ড পয়েন্টে যদি আমি ক্লিক করি আমার একটা তার বের হবে।
আর যদি তারটা নিতে না চাও, কোন একটা সিলেক্ট করে ফেলছো মনে করো, ওটা সরানোর জন্য এসকেপ ক্লিক করবা। এসকেপ ক্লিক করলে যেটাকে সিলেক্ট করছো সেটা চলে যায়। লজিক স্টেট মনে করো এখানে নিয়ে আসছো, এটাতে এসকেপ ক্লিক করলে চলে যাবে। ওকে, আচ্ছা। তো আমার দুইটা ইনপুট বসে গেল, এখন আমি একটা আউটপুট বসাবো। আউটপুটের জন্য আমার লাগবে হচ্ছে লজিক প্রোব। এই লজিক প্রোব দিয়ে আমি এখানে একটা আউটপুট বসাই। সরি, লজিক প্রোবটা সিলেক্ট করে ডাবল ক্লিক করব, তাহলে আউটপুটটা বসবে। এরপর আমি দুইটা এন্ড পয়েন্টকে কানেক্ট করে দিব। ঠিক আছে, এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্টকে কানেক্ট করে দিলাম। তাহলে আমার মোটামুটি ফার্স্ট পার্টটা শেষ, যে আমি হচ্ছে এক্স আর ওয়াই যে ইমপ্লিমেন্ট করছি এই পার্টটা শেষ। আমরা আগে একটু চেক করে দেখি এক্স আর ওয়াই ঠিক মতো কাজ করতেছে কিনা, তারপর আমি জেড কে অ্যাড করি। আমার এই যে এন্ড অপারেশনটা এটা ঠিক মতো কাজ করতেছে কিনা এটা চেক করার জন্য আমি এইটুকু সার্কিট যে বানাইলাম এটাকে আমি এখন রান দিব। রান দেওয়ার জন্য দেখো বাম পাশে এখানে একটা রান অপশন আছে। এই রান অপশনটা দিলে তোমার এখন সার্কিটটা 0 0 তে আছে। ভ্যালু দেখে বুঝতেছো যে ইনপুট এখন 0 0, আউটপুটে কিছু দেখাচ্ছে না। বাট 0 0 হলে এন্ড হলে নরমালি কি দেখানো উচিত এখানে বলো তো? 0 দেখানো উচিত। তো আমি যদি এখন এটা সিমুলেট করি, আমি দেখি এটা 0 আসে কিনা। সিমুলেট করে একটু টাইম লাগে, তারপরে দেখবা যে দেখো এই পাশটা 0 হয়ে গেছে। এখন মনে করো আমি চেঞ্জ করতে চাচ্ছি, আমি ইনপুট চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? লজিক স্টেট কোনো একটার উপরে যদি এরকম মাউসটাকে নাও, তাহলে একটা হ্যান্ড টাইপের আইকন আসে, সেটাতে ক্লিক করলেই হচ্ছে গিয়ে সেটা টগল হয়ে যায়। 0 হলে থাকলে 1 হয়ে যায়, 1 থাকলে 0 হয়ে যায়। তো এখন আমি একটাকে 1 করে দিলাম, কিন্তু স্টিল এন্ড তো অপারেশন যেহেতু দুটোকেই 1 লাগে, সো এটাও স্টিল 0ই থাকতেছে। আমি যদি এটাকে 1 করে দিই, তখন দেখো আমার আউটপুটটা 1 হয়ে যাচ্ছে। তো তার মানে আমার এন্ড সার্কিটটা ঠিক মতো কাজ করতেছে। তো এটুক যদি আমার হয়ে যায়, এখন আমি বাকি সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে পারি। একটা জিনিস খেয়াল করবা, যখন তুমি সিমুলেশন রান করতেছো, সিমুলেশন দেখো রানিং, এখানে টাইম বাড়তেছে। সিমুলেশন রানিং অবস্থায় তুমি নতুন কোনো কম্পোনেন্ট অ্যাড করতে পারবা না। অবশ্যই সিমুলেশনটাকে স্টপ করে তারপর বাকি সার্কিট আবার ইমপ্লিমেন্ট করতে হবে। সিমুলেশন স্টপ করার জন্য এখানে স্টপের আইকন আছে, এটা ক্লিক করলে সিমুলেশন স্টপ হয়ে যায়। তারপর আমি এখন বাকি সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। বাকি সার্কিট ইমপ্লিমেন্ট করার জন্য আমার একটা অর গেট আনা লাগবে, সো আমি এখানে একটা অর গেট প্লেস করি। আর কি লাগবে বলো তো? বাকিটা আমাকে কমপ্লিট করে দাও। এটাতে কি কি বসাবো? লজিক স্টেট লাগবে একটা। লজিক স্টেট লাগবে। লজিক স্টেট কয়টা লাগবে? একটাই তো, তাই না? কারণ একটা জি ইনপুট আসবে হচ্ছে আমার বাইরে থেকে, সো আমি এই লজিক স্টেটটা এটার সাথে কানেক্ট করে দিলাম। এই ইনপুটটা কোত্থেকে আসবে? এন্ডটা রেজাল্ট থেকে। এক্স্যাক্টলি, এই এন্ড এর যে রেজাল্টটা, অর্থাৎ এই তারটা, এই তারের কোনো একটা পয়েন্ট থেকে এখানের ইনপুটটা কানেক্ট করে দাও। অর্থাৎ এখানে যে বিটটা আসার কথা সেটা যাবে হচ্ছে অর এর মধ্যে, আর বাইরে থেকে আরেকটা ইনপুট আসবে, থার্ড ইনপুট, যেটা হচ্ছে আমার জেড। আর ফাইনালি আমার একটা লজিক প্রোব লাগবে, যেটা দিয়ে হচ্ছে আমি এই আউটপুটটা দিব। আচ্ছা, আমাকে এখন একটু কেউ বলো, এই যে এফ ফাংশনটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা? এটা কি এফ নাকি নিচের এটা এফ? আউটপুট নিচেরটা আসলে ম্যাম। কোনটা? নিচেরটা, হ্যাঁ। এটা কিন্তু জাস্ট আমি টেস্টিং পারপোজে লজিক প্রোবটা বসাইছি। এটা কিন্তু আমার ফাইনাল ফাংশন না। ফাইনাল ফাংশন হচ্ছে এটা। আর এই তিনটাকে আমি যথাযথভাবে একটাকে এক্স, এটাকে ওয়াই, আর এটাকে জেড চিন্তা করতে পারি। আর আমার ফাইনাল ফাংশনটা হচ্ছে এফ এখানে। তো এখন আমি আবার একটু সিমুলেশন করে দেখি। সিমুলেশন করে এখন চেক করবো কোত্থেকে সিমুলেশন ঠিক হচ্ছে কিনা বলো তো? ওই যে একটা ট্রুথ টেবিল আঁকছিলাম না একদম শুরুর দিকে, এক্স ওয়াই জেড দিয়ে, জি ম্যাম। এই ট্রুথ টেবিল ধরে ধরে প্রতিটা চেক করবা। এটা তোমার সাথেই থাকবে। তুমি হচ্ছে সিমুলেশনটা রান দাও, রান দিয়ে হচ্ছে গিয়ে এখন চেক করো প্রতিটা রো এর জন্য রেজাল্ট ঠিক আসে কিনা। যদি আমার হচ্ছে এখানে সবগুলো 0 থাকে, তাহলে আউটপুটের ফাংশনটা 0ই হওয়া উচিত। যদি আমি এখানে একটা 1 করি, এখানে একটা 1 করলে কি হবে? 0 0 এন্ড করলে তো 0ই হয়। 0-র সাথে যদি জেড কে ইয়ে করি, অর করি, তাহলে আউটপুটটা 1 আসা উচিত। ঠিক আছে, এখানে 1 আসবে আর এখানে 0 আসবে। ট্রুথ টেবিলটা তোমার আগেই করা থাকবে, সেটা দেখে তুমি জাস্ট মিলাবা। ওকে, ফাংশন থেকে তো ট্রুথ টেবিলটা তুমি করে ফেলছো শুরুতে, সো এখন জাস্ট হচ্ছে সার্কিটটা মিলাবা। সো তুমি যদি এটা চেক করে দেখো, মোটামুটি ঠিকই আসবে, সব কয়টা রোই তোমার মিলে যাবে। তারপরে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার সার্কিটটা তাহলে ঠিক আছে। এ পর্যন্ত কি সবার ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এ পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয়ে যায়, একটা ছোট জিনিস দেখায় দিব। সিমুলেশনটা আমি একটু স্টপ করি। একটা জিনিস জাস্ট বাকি আছে, যেটা হচ্ছে এগুলো তো আমরা প্রোটিয়াসে তো ইমপ্লিমেন্ট করলাম হচ্ছে গেট দিয়ে। এখানে ডাইরেক্ট গেট পাওয়া যায়, একটা এন্ড গেট পাইছি, একটা অর গেট পাইছি। কিন্তু মনে করো এই সার্কিটটা তুমি যদি ল্যাবে ইমপ্লিমেন্ট করতা, তুমি কি আলাদা করে একটা এন্ড গেট বা আলাদা করে একটা অর গেট কি পাওয়া সম্ভব? হার্ডওয়্যারে কি আছে? একটা এন্ড গেট কি কোথাও আছে সেপারেট? নাই তো। তোমার হাতে কি আছে বলো তো? গেট কিন্তু নাই, কি আছে?
আইসি আইসি আছে, এক্স্যাক্টলি। এইটাই একটু এখানে একটু ম্যাপ করা লাগবে, যে ল্যাবে যখন আমি এটা ইমপ্লিমেন্ট করতে যাব তখন ডেফিনেটলি আমি ইন্ডিপেন্ডেন্ট গেট পাবো না, আমি পাবো হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, মানে একত্রে অনেকগুলা গেট ডেফিনেটলি পাবো, কিন্তু সেটা আইসির ভিতরে ইন্টিগ্রেট করা। সো আমার এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করতে কয়টা আইসি লাগবে এবং কি কি লাগবে, এটা কি একটু কেউ বলতে পারবা? দুইটা আইসি লাগবে ম্যাম, কি কি? একটা এন্ড এর একটা অর এর। গুড, মিনিমাম দুইটা আইসি আমার লাগতেছেই, কারণ আমার এখানে একটা অ্যান্ড অপারেশন করা লাগবে, সেটার জন্য আমার একটা অ্যান্ড আইসি লাগবে, একটা অর অপারেশন করা লাগবে, যেটার জন্য আমার একটা অর আইসি লাগবে। সো তোমরা যখন কোনো একটা ফাংশন ইমপ্লিমেন্ট করে আমাকে অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিবা, তখন তোমাদের এই সার্কিটটা তো করলা, তার সাথে একটা ছোট্ট লেবেলিং করে দেওয়া লাগবে। তারের মধ্যে লেবেলিং করা যায়, আগে সেটা একটু দেখাই দিই, তারপর বলতেছি কি লেবেল করবা। এই তারের মধ্যে তুমি যদি কার্সরটা এনে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলে এরকম রেড হয়ে যায় এবং একটা ড্রপ বক্স আসে। ড্রপ বক্সের মধ্যে দেখো একটা অপশন থাকবে প্লেস ওয়্যার লেভেল। যেই তার তুমি আঁকো সবকটা তারকেই তুমি লেবেল করতে পারবা। এই প্লেস ওয়্যার লেভেলে ক্লিক করলে এখানে একটা নাম্বার দিয়ে দিই, আমি সেটা 1 নাম্বার দিলাম, এটা 1, ঠিক আছে? এটাকেও আমি লেবেল করতে পারবো, রাইট ক্লিক করলে প্লেস ওয়্যার লেভেল, তারপর 2, এটাকে আমি 2 নাম্বার দিলাম। এই তারটাকে আমি দিলাম হচ্ছে 3 নাম্বার, প্লেস ওয়্যার লেভেল দিয়ে এখানে দিলাম হচ্ছে 3। এই লেভেলিংটা আশা করি সবাই বুঝছো। তারের মধ্যে রাইট ক্লিক করে প্লেস ওয়্যার লেভেল দিলে লেভেলিং হয়ে যায়। এখন আসি যে এটা কি জন্য আমার লাগবে। এটা নরমালি আসলে প্রোটিয়াসে অন্য কাজে ইউজ করা হয়, লেবেল ইউজ করে সার্কিট তার সবসময় না এঁকে ডিরেক্ট মানে ওই তারের জিনিসটাই এখানে নিয়ে আসা যায়, মানে ওই বিটটাকে ট্রান্সফার করা যায়। বাট আমি আসলে ওই জন্য চাচ্ছি না, আমি যে কারণে তোমাদেরকে লেবেলটা দিতে বলবো সেটা হচ্ছে, তুমি যে ল্যাবে যদি এক্সপেরিমেন্টটা করতা, তোমার এই অ্যান্ড গেটের জন্য একটা অ্যান্ড আইসি লাগতো। সেই অ্যান্ড আইসির মধ্যে অনেকগুলা সেট অফ ইনপুট আউটপুট পিন আছে, তুমি নিশ্চয়ই সবগুলা ইউজ করতে না। অ্যান্ড আইসির একটা অ্যান্ড গেটের জন্য তোমার একটা সেট ইউজ হতো। একটু যদি সার্কিট ডায়াগ্রামটা দেখাই অ্যান্ড এর, এই যে এখানে তুমি অ্যান্ড যখন ইউজ করতেছো, তোমার একটা অ্যান্ড অপারেশন যেটা আমি ইউজ করছি সেটার জন্য ডেফিনেটলি তুমি এই চারটার মধ্যে যে কোনো একটা ইউজ করতা। কোন পিনটা, যে কোনো পিন তুমি চাইলে 4 আর 5 ইনপুট দিয়ে 6 থেকেও আউটপুট নিতে পারো, অথবা 1 আর 2টা নিয়ে 3 থেকে আউটপুট নিতে পারো, যেহেতু আমার একটা মাত্রই অ্যান্ড অপারেশন। সো তোমাকে যে জন্য লেভেলটা করতে হবে, যে তুমি যে তোমার কাছে মনে করো একটা আইসি আছে, এই আইসির কোন ইনপুট পিনে তুমি তোমার এই ইনপুটটা দিচ্ছ, এই যে এই ইনপুটটা, আর কোন ইনপুটের সেকেন্ডটা দিচ্ছ, আর আউটপুটটা কত নাম্বার পিন থেকে পাচ্ছ, পিন নাম্বারটা তোমাকে এখানে বলে দিতে হবে। আমি কি বুঝাতে পারলাম? যে আমি এই কেসে 1 2 3 কেন লিখছি, কারণ আমার মাথায় আছে যে এটা হচ্ছে আমার অ্যান্ড আইসি। আমি এই যে অ্যান্ড অপারেশনটা করলাম, এটার জন্য আমি এই সেটটাকে চুজ করছি। 1 নাম্বার পিনে ফার্স্ট ইনপুট দিছি, 2 নাম্বার পিনে সেকেন্ড ইনপুট দিছি, 3 নাম্বার পিন থেকে আমার আউটপুটটা আসছে। সে কারণে আমি এখানে একটা ইনপুটে 1 লেভেল করছি, 2 না এর পিন নাম্বার, এটা বেসিক্যালি আর কিছু না, এই নাম্বারটা হচ্ছে পিন নাম্বার, আর 3 নাম্বারে আমার আউটপুটটা আসছে। এটা কি সবার ক্লিয়ার? এই যে লেবেলিং করার সময় কি ওইটারটা একটু খেয়াল করে মানে আমাদের করতে হবে যখন আর কি হ্যাঁ, তোমার আইসি ডায়াগ্রামটা সাথে নিয়ে একটু খেয়াল করে করতে হবে। এখন আমাকে বলো, আমি যদি বাই এনি চান্স এখানে 1 না দিয়ে এখানে যদি 3 দেই, সেটা কি ভ্যালিড? কারণ কি, কেন ভ্যালিড না? কারণ আইসিতে তুমি দেখতেই পাচ্ছ 3 নাম্বার পিনে কখনো ইনপুট নেওয়া পসিবল না, এখানে আউটপুটই হবে। ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখার ব্যাপার। র্যান্ডমলি মার্কিং করি নাই, এটার একটা ব্যাপার আছে, র্যান্ডমলি করো না, তুমি মানে একটা যে চয়েস আমার একটু করে ওই করবা। হ্যাঁ, কানেকশন কেটে কেটে আসছিল তো, যে লেবেলিং বাদে আর কিছু মানে বলো। না, লেবেলিং বাদে কিছু বলি নাই, খালি হচ্ছে তোমার যে আইসি গেটটা থাকবে, আইসি থেকে কোন পিনে তুমি হার্ডওয়্যারে করলে যেটা করতা, কোন একটা পিন চুজ করে সেখানে তার বসাইতা, সেই পিন নাম্বারটা তুমি এখানে হচ্ছে লেবেল করে দিবা। এখন মনে করো তোমার এই জায়গাটায় অর অপারেশন না হয়ে যদি আরেকটা এন্ড অপারেশন হইতো, সাপোজ আমি দুইটাই এন্ড অপারেশন দিছি, এক্স ওয়াই জেড করা লাগতেছে, এখানে যদি আরেকটা এন্ড থাকতো, সাপোজ অর নাই, তাহলে এই যে এই তারটা এখানে কি তুমি 1 লেভেল করতে পারতা? বলো তো, এটা কি ভ্যালিড? এই 1টা কি না ভ্যালিড? কেন ভ্যালিড না? কারণ 1 কিন্তু অলরেডি ওই আইসির জন্য তুমি ইউজ করে ফেলছো। জি বুঝতে পারছি? হ্যাঁ, তো যতক্ষণ পর্যন্ত একটা আইসিতে তোমার কোনো পিন খালি আছে, ততক্ষণ পর্যন্ত ওগুলা নতুন গুলা তুমি ইউজ করতে পারো। বাট বাট একটা, ম্যাম হ্যাঁ এটা বলো। তো অর অর অরের আইসি ছিল না। হ্যাঁ, আমি আমি প্রথমে এই জন্য বলে নিচ্ছি, হাইপোথেটিক্যালি মনে করো এটা একটা এন্ড, ও আমি আচ্ছা, শুরুতেই বলে নিচ্ছি, sorry. মনে করো এটা একটা এন্ড। হ্যাঁ হ্যাঁ, অর হইলে অবশ্যই 1 বসাতে পারবা, কিন্তু এটা যদি একটা এন্ড গেট হইতো, তাহলে কি তুমি 1 বসাতে পারতা? না ম্যাম, তাহলে কারণ এটা অলরেডি ফিল্ড আপ। হ্যাঁ, এটাই বুঝাতে চাচ্ছি। তখন তোমাকে কি নেওয়া লাগতো? ওটা যদি একটা অ্যান্ড গেট হতো, তখন আরেকটা সেট নেওয়া লাগতো, সেই যে 4 নাম্বার পিন নিতা, 5 নাম্বার পিন নিতা, 6 নাম্বার পিন নিতা। তাহলে আমরা ওইটা করতে পারতাম যে এখানে 4 দিতাম, এখানে 5 দিতাম, এখানে 6 দিতাম। আচ্ছা, এখন এই কেসে তো এটা আসলে অ্যান্ড গেট না, এটা তো আসলে একটা অর গেট। সো অর গেট যেহেতু, অর এর জন্য তো আমার টোটালি একটা ডিফারেন্ট আইসি লাগতেছে, তাই না?
এন্ড আইসিটা তো আমি আর এই কেসে ইউজ করতেছি না, ওর জন্য আরেকটা ডিফারেন্ট নাম্বারের একটা ডিফারেন্ট আইসি। সো ওইটার জন্য তাহলে কি আমি এখানে 1 2 3 ইউজ করতে পারি? দেখি তো এই অরেরটা একটু যাই, 1 2 3 কি খালি আছে, এটা ইউজ করা যাবে? যাবে, হ্যাঁ। সো অ্যাজ লং এজ তোমার ওই জায়গাটায় তুমি কিছু অলরেডি সার্কিটে ইউজ করে ফেলো নাই, ততক্ষণ পর্যন্ত তুমি ওই পিনটা ইউজ করতে পারবা। এখানে চাইলে 1 2 3 ইউজ না করে আমি টোটালি ডিফারেন্ট কোন একটা ইউজ করতে পারি, যে 10 9 8 এটা ইউজ করতে পারি। 10 নাম্বার পিনে একটা ইনপুট দিলাম, 9 নাম্বার পিনে দিলাম, 8 এ হচ্ছে আমার আউটপুট। জাস্ট খেয়াল রাখতে হবে এই যে স্লাইডে যে আইসি ডায়াগ্রাম গুলো, তোমার এটা স্লাইডটা দিয়ে দিব, এই ডায়াগ্রাম গুলার পিনের সাথে যেন সামঞ্জস্য থাকে তোমার সার্কিটে, এবং ক্ল্যাশ যেন না হয়। একটা পিন তুমি যদি অলরেডি ইউজ করে ফেলো, সেটার সাথে যে সেটার সেই পিন নাম্বারটা তুমি যেন অন্য কোথাও আবার ইউজ না করো সেম আইসির জন্য। এটা কি ক্লিয়ার সবার? জি ম্যাম। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, আরেকটা পয়েন্ট জাস্ট বলে দিই, সেটা হচ্ছে মনে করো তোমার 4টার বেশি এন্ড অপারেশন লাগতেছে, এমন একটা ফাংশন, অর বাদ দাও, অর চিন্তা করো না, এমন একটা ফাংশন যেখানে 4টার বেশি এন্ড অপারেশন লাগতেছে, তখন কি তোমার একটা এন্ড আইসি দিয়ে সম্ভব হবে? ম্যাম প্রশ্নটা আরেকবার বলি, এমন একটা ফাংশন ইমপ্লিমেন্ট করছো যেখানে 4টার বেশি এন্ড অপারেশন লাগতেছে, 4টার বেশি এন্ড অপারেশন লাগছে, তুমি সার্কিটটা বানানো হয়ে গেছে, এখন এটা কি একটা সার্কিট দিয়ে, একটা আইসি দিয়ে করা সম্ভব? না ম্যাম। 2টা আইসি মিনিমাম লাগবে না? তখন একটা ঝামেলা হয়ে যায়, তাই না? কারণ তখন তোমার 4টা এন্ডের জন্য তুমি 1 2 3 4 5 6 করে 13 পর্যন্ত নিলা, বাট আরেকটা এক্সট্রা এন্ড যে ওটা তো সেকেন্ড এন্ডের আইসি, তাই না? ওটাকে তুমি কিভাবে বুঝাবা? ওটার জন্য তখন হচ্ছে আমরা এটা লিখতে পারি যে 1.1 1.2, ফার্স্ট আইসির জন্য 1.1 1.2 1.3 1.4 এভাবে চিন্তা করব, সেকেন্ড আইসির জন্য 2.1 2.2 2.3 এভাবে চিন্তা করব। আমি কি বুঝাতে পারলাম? ঠিক আছে, এটা হচ্ছে তখনই লাগবে যখন তোমার একটা আইসি তো হচ্ছে না, মানে সেম অপারেশনের জন্য মোর দেন ওয়ান আইসি লাগতেছে, তখন 1.1 1.2 এর ব্যাপার আসবে। আদারওয়াইজ যদি ছোট ফাংশন হয় সমস্যা নেই, তোমার আইসি একটা আইসি দিয়ে হয়ে যাবে। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। তোমরা যখন ইয়েটা করবা, প্রোটিয়াসের ইমপ্লিমেন্টেশনটা করবা, তোমাদের অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। আমি একটু এই অ্যাসাইনমেন্টের ব্যাপারটা এখন একটু ক্লিয়ার করি। সামনে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব ইনশাআল্লাহ, তোমাদের পিডিএফ ফাইলে কিছু কোয়েশ্চেন্স থাকবে, সেই কোয়েশ্চেন গুলা কিছু ডিরেক্ট কোয়েশ্চেন আনসার হতে পারে, ওখানে কোনো প্রোটিয়াসের ইমপ্লিমেন্টেশন লাগে না। আবার কিছু কোয়েশ্চেন থাকবে যেটা তোমার প্রোটিয়াস ফাইলে সার্কিটটা ইমপ্লিমেন্ট করে আমাকে জমা দেওয়া লাগবে, কম্বাইন্ড হতে কম্বিনেশন থাকবে আর কি, ডিরেক্ট কোয়েশ্চেন আনসারও থাকতে পারে, আবার সার্কিট ইমপ্লিমেন্টেশনও থাকে। সো যেগুলো সার্কিট ইমপ্লিমেন্টেশন সেগুলোর জন্য তোমাকে অবশ্যই সার্কিট ইমপ্লিমেন্ট করতে হবে, যেগুলো কোয়েশ্চেন আনসার সেই কোয়েশ্চেন আনসার গুলা রিপোর্টে জমা দিতে হবে, সব কোয়েশ্চেনেরই অ্যান্সার থাকা লাগবে, সেটার জন্য একটা রিপোর্ট জমা দেওয়া লাগবে। রিপোর্টের একটা টপ পেজ হচ্ছে আজকে আমি তোমাদের সেকশনে আপলোড করে দিছি, টপ পেজটা ওভাবে ফলো করবা। রিপোর্ট অবশ্যই হ্যান্ড রিটেন হবে, এবং রিপোর্টে কিছু স্পেসিফিক জিনিস থাকা লাগবে যেগুলো এখন একটু বলে দিচ্ছি। মনে করো রিপোর্টে যা যা থাকা লাগবে সেটা আমি একটু দেখাই দিই। এই যে এই স্লাইডটাতেই আছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কোয়েশ্চেন আর অ্যান্সার। সো কিছু কোয়েশ্চেন তোমাকে দেয়া থাকবে, কোয়েশ্চেন নাম্বারগুলো ঠিকমতো লিখো, যে কোন কোয়েশ্চেনটা তুমি অ্যান্সার করতেছো তার করেসপন্ডিং অ্যান্সারটা তারপর লিখবা। হ্যাঁ, তারপরে থাকবে হচ্ছে কি আইসি ডায়াগ্রাম। আইসি ডায়াগ্রাম বলতে বুঝাচ্ছি হচ্ছে এই স্লাইডে একটু আগে যে ডায়াগ্রাম গুলা দেখাইছি, ইন্টেরিয়র ডায়াগ্রাম গুলা, এই যে এটা হচ্ছে নট গেটের আইসি ডায়াগ্রাম, এটা হচ্ছে অর গেটের আইসি ডায়াগ্রাম, তারপর এটা হচ্ছে এন্ড গেটের আইসি ডায়াগ্রাম। সো তুমি যে ফাংশন বা যে জিনিসটা তোমাকে ইমপ্লিমেন্ট করতে দেয়া হয়েছে সেটার জন্য তোমার যেই আইসি লাগছে বা দরকার হচ্ছে সেই আইসি গুলার ডায়াগ্রাম গুলা তোমাকে এঁকে দিতে হবে। এটা কিছুই না, এই ডায়াগ্রামটাই জাস্ট এঁকে দিবা। এটা কি সবার ক্লিয়ার? হ্যাঁ, হাতেই করবা, হাতেই আঁকবা, বাট তোমার ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে যা যা আইসি দরকার হয়েছে সেগুলোর ডায়াগ্রাম গুলো দিবা। ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝে থাকি, ধরে নিচ্ছি বুঝে গেছো, যদি কোশ্চেন থাকে আমাকে বলো ইন দ্য মিন টাইম। তারপর হচ্ছে আসো থার্ড পয়েন্টটা হচ্ছে আইসি রিকোয়ারমেন্ট। আইসি রিকোয়ারমেন্টটা হচ্ছে তোমার যে ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে সেটার জন্য তোমার কয়টা কি টাইপের আইসি লাগছে। যেমন একটু আগে যে আমরা প্রোটিয়াসটা করলাম, এখানে আমাদের এন্ড আইসি কয়টা লাগছিল? একটা ম্যাম। একটা লাগছে। অর আইসি কয়টা লাগছিল? একটা। একটা লাগছে। নট আইসি কি লাগছে? না লাগে নাই, জিরো নট আইসি। ঠিক আছে, সো কয়টা আইসি, কি আইসি কয়টা করে লাগছে সেটা লিখবা হচ্ছে আইসি রিকোয়ারমেন্টে, লিস্ট করে দিবা। ওকে ম্যাম এটা হ্যাঁ, ডিসক্রাইব করবো আর কি নাকি?
মানে আইসি ডিসক্রাইব না, এটা রিকোয়ারমেন্টটা তো জাস্ট পয়েন্ট করে লিখলেই হবে, এটাতে ডেসক্রিপশনে খুব বেশি কিছু না, এটা পয়েন্ট করে লিখবা, তোমার এই আইসি জাস্ট এতগুলা লাগছে, পয়েন্ট বা টেবিল আকারে লিখবা, ঠিক আছে, যে এত আইসি নেম দিবা, আইসি নাম্বার দিবা, কয়টা লাগছে এটা লিখবা, টেবিল আকারে লিখবা। ওকে, ওকে ওকে ঠিক আছে। সো গেল হচ্ছে আইসি রিকোয়ারমেন্ট। কোশ্চেন আনসার এটা কি ওই যে আমাদের হ্যাঁ যেটা নিয়ে কাজ করব ওইটা নিয়ে থাকবে? হ্যাঁ, ওই রিলেটেডই থাকবে, ওই যেটা পড়ানো হয়েছে আগের ল্যাবে, সেটা এই যে আজকের ল্যাবে যা যা পড়ালাম সেই রিলেটেডই কিছু কোশ্চেন আনসার থাকবে, কিছু ইমপ্লিমেন্টেশন থাকবে, এটা একটা অ্যাসাইনমেন্ট করলেই বুঝতে পারবা, পিডিএফটা দিয়ে দিবে। ওকে, আগের ল্যাবে যা করানো হয়েছে সেটার উপর বেস করেই হবে। ওকে, জি। আচ্ছা, সো এই গেল আইসি রিকোয়ারমেন্ট। এরপরে আসবে হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা আগে আসবে কেন? কারণ সার্কিট করার আগে তোমার ট্রুথ টেবিলটা আগে এনশিওর করতে হবে, এটা দিয়ে তুমি পরে চেক করবা। সো যেই ফাংশনটা তোমার ইমপ্লিমেন্ট করা দরকার, সেই ফাংশনের ইনপুট আউটপুট কি কি আছে সেগুলো আগে দেখে নিবা। প্রতিটা ইনপুট আউটপুট তো একটা ভ্যারিয়েবল দিয়ে করা থাকে, যে যেমন এতক্ষণ আমরা f ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস জেড, সেটা ট্রুথ টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় ফাংশন থেকে আমরা একটু আগেই দেখছি। তো সেটা হচ্ছে ট্রুথ টেবিলটা তুমি বানায় নিবা ফাংশন দেখে দেখে। তারপর ফাইনালি হচ্ছে তুমি সার্কিটটা যে প্রোটিয়াসে করলা, প্রোটিয়াসে করে ট্রুথ টেবিল দেখে চেক করলা, চেক করে যদি ঠিক হয়ে থাকে তাহলে তুমি ফাইনালি সার্কিট ডায়াগ্রামটা রিপোর্টে এঁকে দিবা। এই সার্কিট ডায়াগ্রামটা যখন রিপোর্টে আঁকবা, ট্রুথ টেবিলটাও রিপোর্টে থাকবে, রিপোর্টেই এগুলো লিখবা। সার্কিট ডায়াগ্রামটার সাথে কিছু জিনিস আসবে, যেমন দেখো প্রোটিয়াসে এখানে আমি এক্স ওয়াই জেড এফ এগুলো কিছু লেবেল করি নাই। তুমি যখন সার্কিট ডায়াগ্রামটা রিপোর্টে লিখবা, অবশ্যই সার্কিটের মধ্যে লেবেলিং থাকতে হবে, যে তোমার কোন ইনপুটটা কি, এটা কি এক্স, এটা কি ওয়াই, নাকি এটা ওয়াই এটা এক্স, নাকি মানে কোনটা কি। এখানে তুমি এখানে যদি লেবেল করতে নাও পারো, অবশ্যই রিপোর্টে যেন এক্স ওয়াই জেড এফ এগুলো লেবেলিং গুলা থাকে, যে কোন ইনপুটটা অ্যাকচুয়ালি কোন ভ্যারিয়েবল দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতেছো। কারণ আমি রিপোর্টের সাথে তোমার এই সার্কিট মিলাবো, যে এটা অ্যাকচুয়ালি ওই ওয়াইজ কাজ করতেছে কিনা। তোমার বাই এখানে যদি একাধিক এন্ড থাকে তখন কি যে ইউ1 বা এরকম আলাদা করে বলতে হবে? এটা এটা অটোমেটিকই আসবে, তুমি যদি আরেকটা এন্ড গেট নাও দেখবা এখানে ডিফারেন্ট হয়ে গেছে, না ম্যাম, ইউ2 যে বা এরকম আসে। হ্যাঁ, আমরা যখন ওই ডিসক্রাইব করব কয়টা সার্কিট লাগছে তখন কি ওই নাম্বারটা তুমি শুধু দিব? হ্যাঁ এটা দিয়েও আইডেন্টিফাই করতে পারো কয়টা লাগছে, বাট না, নাম রিকোয়ারমেন্টের জন্য তোমার ইউ1 এর কিন্তু কোনো প্রয়োজন নাই। রিকোয়ারমেন্টটা বেসিক্যালি এন্ড আইসি কয়টা লাগছে সেটা দেখানো, এটা কিন্তু গেট কয়টা লাগছে সেটা না। বুঝতে পারছো? এটা কিন্তু গেটটাকে লেভেল করতেছে। তুমি একটা জিনিস কনফিউজ হো না, আইসি রিকোয়ারমেন্ট লেখা মানে জি তোমার ম্যাম। এখানে 4-5টা গেটও থাকতে পারে, কিন্তু সেটা একটা আইসি দিয়ে হয়ে যাবে যদি 4টা থাকে। বুঝতে পারছো? তখন দেখবা যে একটা এন্ড আইসি লাগবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপর হচ্ছে গিয়ে এটা যদি হয়ে যায়, আহ একটা মিনিট, হ্যাঁ ওকে। সো এটা যদি হয়, যেটা বলছিলাম যে রিপোর্টের সার্কিট ডায়াগ্রামটা যখন লিখবা, তখন অবশ্যই তোমার ট্রুথ টেবিলের যে লেবেলিং, সেই লেবেলিং এ কোনটা কোন ইনপুট হিসাবে ধরছো, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে এফ। আচ্ছা, আমার কথা কি শোনা আমি একটু কেটে কেটে যাচ্ছে? আসছে। আমার ইন্টারনেট মনে হয় একটু আনস্টেবল হয়েছে। ক্লিয়ার কি শুনতে পাচ্ছো? একটু সময় আসতে কেটে কেটে আসছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, একটু ওয়েট করি, একটু আনস্টেবল দেখাচ্ছে। এখন ক্লিয়ার? জি ম্যাম। এই যে Recording stopped. Recording in progress. হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম। আমার ইয়েটা জুমটা অফ হয়ে গেছিল, কতটুকু শুনছো? ম্যাম আমরা ওই যে আইসি ওইটার পরে পরেরটা আর কি ছিল মানে। আচ্ছা, আমি আরেকবার রিপিট করি তাহলে। সেটা হচ্ছে যে এক্স ওয়াই জেড ভ্যারিয়েবলের যে যেগুলো, ওগুলো লেবেল করে দিবা, প্লাস হচ্ছে কোন তারটা কোন পিনে গেছে, আইসির কোন পিনে গেছে সেই নাম্বার গুলো লিখে দিবা। এটা রিপোর্টেও থাকবে, সার্কিট এখানে প্রোটিয়াসও থাকবে, রিপোর্টেও থাকবে। ঠিক আছে, মোট কথা আমি যেন ম্যাচ করতে পারি যে তোমার এই আইসি এত নাম্বার পিনে এই ইনপুটটা গেছে।
ক্লিয়ার? ম্যাম XYZ তো প্রোটিয়াসে না, এটা তুমি রিপোর্টে লিখলেই হবে, সমস্যা নাই। ডায়াগ্রামটা তো এটার মতোই হবে, আমি তোমার রিপোর্ট দেখে এটার সাথে ম্যাচ করবো যে এটা এক্স এটা ওয়াই। ওকে, ঠিক আছে। তবে তারের লেবেলিং গুলা দিও, এগুলা কিন্তু প্রোটিয়াসে দেওয়া সম্ভব, দেখাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল হচ্ছে গিয়ে রিপোর্ট। আর একটা জিনিস খেয়াল রাখবা, তোমার ট্রুথ ফাংশনে যা যা ইনপুট আর আউটপুট, এই যে একটু আগে যে লিখলাম f equals to xy plus z, f equals to xy plus z, ফাংশনের ইনপুট আউটপুটের ভ্যারিয়েবল গুলা যেন ট্রুথ টেবিলের ভ্যারিয়েবল গুলোর সাথে ম্যাচ হয়, কনসিস্টেন্ট থাকে। মানে ট্রুথ টেবিল ফাংশনে যা যা ভ্যারিয়েবল থাকে ট্রুথ টেবিলেও সেগুলাই থাকবে, এবং ট্রুথ টেবিলেও যা যা থাকবে সেগুলাই কিন্তু সার্কিটের মধ্যে লেবেলিং হবে। মনে করো আমি যদি এখানে এক্স ওয়াই জেড এফ লিখছো, এখানে তুমি রিপোর্টে লিখলা এবিসি, এটা হলে কিন্তু ঝামেলা, এটার জন্য মার্কস কাটা যাবে। কনসিস্টেন্ট রাখবা, কারণ এবিসি বলে কিছু তো আমি ফাংশন আর ট্রুথ টেবিলে দেখি না। সো এখানে যে ভ্যারিয়েবল ইউজ করবা ফাংশনের জন্য, সেটাই ট্রুথ টেবিলে ইউজ করবা, সেটাই রিপোর্টে লেবেলিং এর জন্য ইউজ করবা। ওকে, এখানে যে আউটপুট আমরা একটা রেজাল্টেন্ট ছিল আর আরেকটা ছিল, ওইটা কি মানে আমাদের রিপোর্টের সময় বাদ দিয়ে দিতে হবে? এই লজিক প্রো বা লজিক স্টেট কিন্তু তোমার রিপোর্টে দরকারই নাই, তুমি জাস্ট হচ্ছে এই যে লজিক, এটা প্রোটিয়াসের জন্য খালি লাগবে। তুমি রিপোর্টে যখন লিখবা তখন এই তারটা দিয়ে এখানে এক্স দিবা, এখানে এভাবে ওয়াই দিবা, এখানে এইভাবে তার দিয়ে এখানে এফ দিবা, তার মানে এখানে আউটপুট আসতেছে। বুঝতে পারছো? জি ম্যাম। তা এইটা তো তখন আসলে আর লাগবেও না, তখন তুমি জাস্ট এই তারটাই ডাইরেক্ট এভাবে কানেক্ট করে দিতে পারবে। ওকে, এটা আমি জাস্ট তোমাদেরকে শো করার জন্য লজিক প্রোবটা বসেছি। লজিক প্রোব আসলে ইউজ হচ্ছে চেক করার জন্য যে আমার এই পর্যন্ত সার্কিটটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? জি ম্যাম। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি ল্যাবের ব্যাপার। সো কি কি সাবমিট করা লাগবে, দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে প্রোটিয়াস ফাইল আর একটা হচ্ছে রিপোর্ট। কিভাবে সাবমিট করা লাগবে এটা আমি হচ্ছে তোমাদের গুগল ক্লাসরুমে ডিটেল বলে দিব। এটার ব্যাপারে গুগল ক্লাসরুমে চোখ রেখো, আমি এক্সপ্লেন করে দিব যে কিভাবে সাবমিশনটা করবা। আর অবশ্যই রিপোর্টের টপ পেজটা মেনটেন করবা, তোমার রিপোর্ট দেখে যেন আমি চিনতে পারি যে তুমি কে এবং তোমার আইডি কি, না হলে আমি মার্কিং করতে পারবো না, ঠিক আছে? আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের এই জিনিসটার উপরে যখন তোমরা একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করলা, তারপরের ল্যাবে ওইটার উপরে হচ্ছে ভাইভা হবে, ঠিক আছে? এই যে প্রোটিয়াসের ডায়াগ্রামটা তুমি আঁকছো, রিপোর্টটা যে লিখছো, এগুলো সবকিছু আমরা আলাদা চেক করব, তারপর তোমাদেরকে দিয়ে আবার ভাইভা নিব। তোমাদের যখন ভাইভাটা হবে, তোমাদের নিজস্ব যে প্রোটিয়াস ফাইলটা তোমরা যেখানে কাজটা করছো, সেটা অবশ্যই সবাইকে ওপেন রাখতে হবে। সেই ফাইলটা সবসময় রেডি রাখবা ভাইভার আগে দিয়ে। ভাইভা নেওয়াটা সময় লাগে, প্রত্যেককে একজন একজন করে আসতে টাইম লাগে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। ল্যাবে থাকলে তোমরা 2.5 ঘন্টা ওখানে থাকতা, তো এখানেও মনে করবা ল্যাবই হচ্ছে, একটু অ্যাভেলেবল থাকবা। অনেক সময় হয় যে আমরা যে একটা স্টুডেন্টকে কল করি কিন্তু পাই না, তো সেদিকে একটু খেয়াল রাখবা যেন তোমরা অবশ্যই অ্যাভেলেবল থাকো, ঠিক আছে? জুমের মধ্যে অ্যাভেলেবল থাকবা, ধৈর্য ধরবা, ভাইভা নেওয়াটা একটু সময় সাপেক্ষ। আর হচ্ছে সবার প্রোটিয়াস ফাইলটা অবশ্যই ওপেন রাখবা। আমি আগে তো চেক করবোই সেই প্রোটিয়াস ফাইলটা যেন তোমার প্রোটিয়াসের সাথে ম্যাচ করে, এটা এনশিওর করবা। রিপোর্টার সাবমিশনেও মার্কিং হবে, প্লাস ভাইভার উপরে মার্কিং হবে। এই গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভাইভাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি অনেক কিছু মনে করো সাবমিট করলা, রিপোর্টও খুব লিখলা সুন্দর, কিন্তু ভাইভাতে যে যদি আমি দেখি যে তো তুমি আসলে পারতেছো না, তার মানে আমি বুঝবো এই সার্কিটটা তুমি আসলে নিজে ইমপ্লিমেন্ট করো নাই, তুমি অন্য কারো থেকে ইউজ করছো। সো নিজে যেন বসাতে পারো, কেমনে কি করছো বলতে পারো, কোনটা কেন নাম্বারিং এভাবে হয়েছে, সবকিছু যেন আমরা বুঝে আসি, এটা রিকোয়েস্ট থাকবে। কারণ ভাইভার উপরে একটা সবচেয়ে বেশি মার্কিং ভাইভার উপরেই। তোমার সাবমিশন রিপোর্ট ইউজলেস যদি তুমি ভাইভাতে ভালো করতে না পারো। এ পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম লাস্ট মোমেন্টে একটু শুনতে পাইনি, ওই যে ওয়্যার দিয়ে আর কি XYF দেখাইলেন, ওইটা একটু ও, সেটা রিপোর্টের জন্য বলছি। রিপোর্টে তো তোমার লজিক সেটা লজিক প্রোব আঁকার দরকার নাই, এটা তো আসলে খালি টেস্টিং এর জন্য ইউজ করি। সো রিপোর্টে যখন তুমি সার্কিটটা লিখবা তখন এই জায়গায় লেবেলিংটাই ডাইরেক্ট করে দিতে পারো, তোমার লজিক স্টেট লজিক প্রোব আঁকার আসলে দরকার নাই। এখানে এক্স ওয়াই আর এখানে এফ, বুঝা গেছে? এভাবে এভাবে আর কি। না না, 1 2 3 সবসময়ই থাকবে। 1 2 3 টা কিন্তু তোমার পিনের সাথে সম্পর্ক, বুঝো তুমি কয়টা আইসি ইউজ করতেছো, সেখানে কত নাম্বার পিনে তুমি ইউজ করছো, এটা দেখে আমি বুঝতে পারবো। তোমার আইসি রিকোয়ারমেন্ট যতগুলা লাগছে সেই অনুসারে আমি পিন চেক করব যে কোনোটা ক্ল্যাশ হয়েছে কিনা। বুঝাতে পারলাম? সে অবশ্যই 1 2 3 এগুলো থাকবে, রিপোর্টও থাকবে, প্রোটিয়াসও থাকবে। খালি এই এক্স ওয়াই জেড লেভেলিংটা রিপোর্টে লিখলেই হবে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? না ঠিক আছে, স্যার কোনো কোয়েশ্চেন যদি না থাকে, সবার যে রিকোয়েস্ট থাকবে, যে রিকোয়েস্ট না, এটা আসলে রিকমেন্ডেড, যে তোমরা হচ্ছে প্রোটিয়াসটা অবশ্যই ইনস্টল করে
হাতে কলমে এই ডিভাইস গুলা বসানো, ডিভাইস কিভাবে সরাবা, ডিভাইস কিভাবে এডিট করবা, লেবেলিং কিভাবে এডিট করবা, এগুলো একটু প্র্যাকটিস করে নাও। কোনো প্রবলেম যদি ফেস করো আমাকে কন্ট্যাক্ট করতে পারো, নিজেরা একটু বসে এটা একটু ঘাটাঘাটি করো, ঘাটাঘাটি করলে অনেক কিছু সহজ হয়ে যায়। যতক্ষণ হাতে কলমে না করতেছো আমার এই ভিডিও দেখে মনে হবে অনেক সহজ, কিন্তু করতে গেলে ঝামেলায় পড়বা, পরে যখন জিজ্ঞেস করবো দেখবা যে পারতেছো না। সো নিজেরা প্রত্যেকে হাতে কলমে প্রোটিয়াসটা একটু রপ্ত করে নিবা, ঠিক আছে? সো আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি ক্লাসটা এন্ড করবো যদি না থাকে। ম্যাম, আমরা যদি মানে অফলাইনে ল্যাবে এই কাজগুলো করতাম তাহলে কি আমাদের প্রোটিয়াসে করা হ্যাঁ লাগতো? হ্যাঁ, নরমালি যে যে এই শুরুতেই বলে নিছিলাম যে আমরা হার্ডওয়্যারে করার সময় আসলে আগে সিমুলেশন করে নেই, কারণ হচ্ছে ভুল হয়ে যেতে পারে। আগে আমরা একটা কনফার্মেশন নিয়ে সার্কিটটা রেডি করে নেই, সিমুলেট করে নেই, তখন যখন দেখলাম যে হ্যাঁ সব ইনপুট আউটপুট ঠিক আছে, তারপর ওই সার্কিট দেখে দেখে আমরা হচ্ছে ব্রেডবোর্ডে হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করি। এটা হচ্ছে সেফ থাকা। ওকে, ঠিক আছে। আর কিছু? অ্যাটেন্ডেন্সের কি কোনো মানে অ্যাটেন্ডেন্সটা আজকে ল্যাবটা নিচ্ছি না, পরের ল্যাব থেকে অ্যাটেন্ডেন্স হবে, ঠিক আছে? আমি স্টুডেন্ট লিস্টটা এখনো রেডি করে নেই, সো নেক্সট ল্যাব থেকে সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। ওকে, কিছু ম্যাম? ঠিক আছে। আর কিছু? ও না, আর একটা জিনিস, গুগল ক্লাসরুমে অবশ্যই চোখ রেখো, কারণ যাবতীয় কিভাবে কি সাবমিশন করবা, অ্যাসাইনমেন্ট সবকিছু ওখানে থাকবে, ডেডলাইনও ওখানেই দিয়ে দেওয়া হবে। আর ইন কেস কোনো ইস্যু হলে আমাকে ইমেল করতে পারো। ইমেলটাকে আমি দিচ্ছি তোমাদেরকে, দেই নাই আমি, আমার ইমেলটা এখানে চ্যাট বক্সে লিখে দেই। কোনো প্রবলেমের জন্য ফার্স্টে ইমেল করো, যদি একান্তই ইমেলে আমি ইউজুয়ালি রেসপন্সিভ ইমেলে, যদি বাই এনি চান্স না করি, খুব ইমার্জেন্সি হলে তখন ফোন দিও, ঠিক আছে? সিআর এর কাছে আমার নাম্বারটা আছে, সো সিআর এর থেকে নাম্বার নিয়ে ইমার্জেন্সি কেসে ফোন দিও, আদারওয়াইজ আমি ইমেলে আসলে সলভ করার ট্রাই করো। যেটা ইমেলে করা যায় সেটা ইমেলে সলভ করার ট্রাই করবা, আমি মোটামুটি রেসপন্সিভই থাকি। ওকে, সো এখানে আমার চ্যাট বক্সে ইমেলটা দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এখানে এন্ড করি। ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Recording